হ্যালো। শুনতে পাচ্ছেন ভাই এখন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে আমার? ভাই অডিওটা মিউট হয়ে আছে আপনার। আচ্ছা। হ্যালো, হ্যালো। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। তো আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এভরিওয়ান, এটা হচ্ছে ভাই আমাদের টিম, মোটামুটি আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর এন্ড আমাদের কন্টেন্ট রাইটিং টিমের মেম্বার আচ্ছা, আসসালামু এখানে আলাইকুম। যারা আছে। সো এভরিওয়ান, দিস ইজ মুনতাসির রহমান ভাইয়া। হি ইজ অ্যান এন্টারপ্রেনার। উনি রাইটার্স মোশন নামে একটা ব্লগ রাইটিং এজেন্সির ফাউন্ডার এন্ড ওনার। এছাড়া ভাইয়ের অনেক পরিচয় আছে। তো উনি আমার ভার্সিটির সিনিয়র। সো ওয়েলকাম ভাই আমাদের এই ছোট্ট ওয়ার্কশপে। আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তো এভরিওয়ান। ভাই আমি চাচ্ছি এখন আপনাকে কভার করতে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আম, রাগিব তো টুকটাক বললোই, আমি মুনতাসির রহমান। আম, রাগিব আমার ক্যাম্পাসের ছোট ভাই। আর মনের স্কুল অনেকদিন ধরে দেখতেছি যে রাগিব মনের স্কুলের সাথে আছে। আপনাদের সবার যেসব প্রচেষ্টা, মেন্টাল হেলথ নিয়ে যেসব কথাবার্তা, এগুলো খুবই অ্যাপ্রিসিয়েটিভ, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর রাগিব যখন বলল যে আমি যেসব কাজ টাজ করি আর কি, মোটামুটি ব্লগিং নিয়ে বা লেখালেখি নিয়ে যাই হোক না কেন, সো রাগিব বলল যে এই ব্যাপারগুলো নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করতে। সো আই এম ফিলিং অনার্ড। আর আমি যতটুক পারি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব। তো হোপফুলি কথা তো শোনা যাচ্ছে সবার কাছে। রাগিব, শোনা যেতেছে সব? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। জি আচ্ছা, ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। তো মেইনলি আজকে আমি ব্লগিং নিয়ে কথা বলবো। এখন ব্লগিংয়ের ব্যাপারটা হলো গিয়ে ইট ইজ এ ভেরি হিউজ সাবজেক্ট। এটার ভিতর অনেক অনেক কিছু এসে পড়ে, যেমন একটা ব্লগার হিসেবে বা আপনি যখন একটা ব্লগিং শুরু করবেন তখন ডিপেন্ড করতে হবে, আপনাকে একটা সাইট বানাতে হবে, আপনাকে একটা নিশ বা টপিক সিলেক্ট করতে হবে আপনি কিসের উপর ব্লগিং করবেন, তারপর ওই টপিকের উপর আপনাকে লেখালেখি করতে হবে। সো আরও অনেক ব্যাপার স্যাপার আছে, লাইক আপনি ব্লগটা বানালেন কিসের জন্য বানালেন, ধরেন মোস্ট অফ দ্য পিপল একটা ব্লগিং শুরু করে টাকা পয়সা আর্ন করার জন্য। তো ওই ব্যাপারটা আছে, এরকম অনেক ভাস্ট ব্যাপার স্যাপার আছে। তো আমি ওই সব যাবো না আজকে। আজকে আমি জাস্ট আপনাদের সাথে ব্লগিংয়ের বিভিন্ন ব্যাপারগুলোর ইন্ট্রোডিউস করাই দেওয়ার ট্রাই করব। আর মেইনলি আমি ফোকাস করব একটা ব্লগের জন্য কন্টেন্টটা কীভাবে লেখা লাগে সে ব্যাপারটা। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমার স্ক্রিনটা শেয়ার করব, কারণ আমি স্ক্রিনে আমার অনেক ওয়েবসাইট আছে, এগুলো আপনাদের আমার ধারণা যদি আমি লাইভ দেখাই তাহলে হয়তো বা আর সুবিধা হবে আপনাদের বুঝতে জিনিসটা। তো এটা হলো গিয়ে এই ব্যাপারটা। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করে ফেলেন, সমস্যা নেই। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনারা একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পারার কথা, দেখা কি যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফার্স্টেই ব্যাপারটা হলো গিয়ে ব্লগিং জিনিসটা কি, একদম যদি আমি বেসিক থেকে শুরু করি। আমি এখানে কোনো টেকনিক্যাল কোনো কিছু বলবো না যে এই এই ব্যাপারগুলো ব্লগিং, আমি একদম সোজা বাংলা ভাষায় আপনাদের সাথে শেয়ার করব। যে ব্লগিং ব্যাপারটা হলো গিয়ে আপনার একটা সাইট থাকবে, একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটটা হতে পারে আপনার পার্সোনাল কোনো আপনার লাইফস্টাইল নিয়ে আপনি বিভিন্ন জিনিস এখানে শেয়ার করবেন, বা হতে পারে আপনি কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর একটা ওয়েবসাইট বানিয়েছেন। হোয়াটএভার, আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটে আপনি বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করবেন আপনার মতো করে। এই ব্যাপারটাকে আমরা ব্লগিং বলি নর্মালি। মানে ব্লগিং মানে এই লেখালেখি করা অনলাইন এরিয়াতে। তো এখন আমি আমার কিছু ব্লগ দেখাই আপনাদেরকে। তো এটা আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার নাম হলো গিয়ে দ্য টার্টল হাব। তো এই ওয়েবসাইটটা আমি প্রায় 2-2.5 বছর আগে বানাইছিলাম। এই ওয়েবসাইটটার আমি যেহেতু বলছি যে আপনার ওয়েবসাইটটার একটা টপিক থাকা লাগবে। তো আমি কখনো পার্সোনাল কোনো সাইট বানাই না, কারণ আমি যেহেতু একজন মার্কেটার,
আমি টাকা আর্ন করার জন্য এই ওয়েবসাইটগুলো বানাই, আমি ব্লগিং করি। সো আই অলওয়েজ ফোকাস অন এ ডেফিনিট টপিক, একটা টপিকের উপর ওয়েবসাইট বানাই আমি। তো আমার এই ওয়েবসাইটটা হলো গিয়ে খুবই ইন্টারেস্টিং, কচ্ছপ পালার উপর, কীভাবে কচ্ছপ পালা যায়। আমি পেটস নিয়ে আমার খুব আগ্রহ আছে, আমি বিভিন্ন ধরনের পোষা প্রাণী পালছি, এখনও পালি। সো আমার বেশিরভাগ সাইট হলো গিয়ে পেটস নিয়ে, কীভাবে, যেমন এই সাইটটা হলো গিয়ে কীভাবে আপনি একটা কচ্ছপ পালতে পারেন, কচ্ছপ পালার জন্য কি কি লাগে না লাগে এইগুলো নিয়ে আমি আর্টিকেল লিখি। যেমন এই সব কিন্তু হলো আর্টিকেল, আমি যদি যে কোনো একটাতে যাই, এই প্রত্যেকটা হলো গিয়ে আর্টিকেল, ঠিক আছে। এরকম আমার এই সাইটে মোটামুটি এখন কত 180-90টার মতো আর্টিকেল আছে। তো এই যেই ব্যাপারটা, এইটাকে আমি এখন ব্লগিং বলতে পারি, যে আমি একটা নির্দিষ্ট টপিকের ওপর আমি লেখালেখি করি। আমি যদি আরেকটা সাইট দেখাই, এটা এই সাইটটা হলো গিয়ে টেলিস্কোপ বাডি নাম। এই সাইটটা মূলত কিভাবে টেলিস্কোপ ইউজ করা যায় সেই ব্যাপার স্যাপার নিয়ে। এটাও আমার একটা সাইট, এখানে আমার একটা ছবি আছে। সো আর এই সাইটের ব্যাপার হলো গিয়ে আমার আকাশের তারা নক্ষত্র এসব ব্যাপারের উপর খুবই ইন্টারেস্ট আছে, তাই আমি এই টপিকটা সিলেক্ট করছি, এইটা নিয়ে আমি একটা ওয়েবসাইট বানিয়েছি এবং এইটা নিয়ে আমি এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখছি। এই যে এখানে অনেক ধরনের আর্টিকেল আছে, আপনারা যদি চান আমি সাইটের ইউআরএল তো উপরে দেখা যাচ্ছে, আপনার চাইলে পরে সেইগুলো চেক আউট করতে পারেন এনি টাইম, কোনো সমস্যা নেই। তো এইগুলো এরকম হলো গিয়ে মূলত একটা ব্লগের, একটা প্রফেশনাল ব্লগের আর্টিকেলের বা কন্টেন্টের স্ট্রাকচারটা এরকম থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ছোট ছোট সাব হেডিং থাকে, এভাবে মূলত একটা ব্লগের জন্য কন্টেন্ট লেখা লাগে। এখানে সব এরকম আর্টিকেল আছে এখানে। তো আপাতত এই দুইটা সাইটেরই আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি সব কিছু। তো এই হলো তো মূলত ব্লগিং, একদম সোজা কথায়। তো এখন ব্যাপারটা হলো গিয়ে, এই যে আমরা ব্লগিং করতেছি, কেন করতেছি, কারণটা কি। তো ফার্স্টে আমি বলছি, আমি একদম প্লেনলি বলি, ফার্স্টে যেটা বলছি যে টাকা পয়সা কামানো যায় ব্লগিং করে। তো কিভাবে কামানো যায়, কিভাবে টাকা আপনি আর্ন করতে পারবেন এরকম একটা ব্লগ থেকে, সেটার অনেকগুলো ওয়ে আছে, আমি একটা দুটো নিয়ে কথা বলবো। আর এছাড়াও ধরেন আপনার কোনো ব্লগ নাই, ইউ ডোন্ট ওয়ান্ট টু ওন এ ব্লগ, বাট আপনি জানেন কিভাবে একটা ব্লগের জন্য লেখালেখি করা যায়, এই যে এই আর্টিকেলগুলো কিভাবে লিখে, এগুলো আপনি জানেন, আপনি একটা ভালো আর্টিকেল লিখতে পারবেন। তো তখন যে ব্যাপারটা হবে সেটা হলো গিয়ে, যখন আপনি আচ্ছা আজান হচ্ছে, আমি কি একটু পজ দিব, সমস্যা হবে কোনো? সমস্যা হবে না, না ভাই সমস্যা নেই, আমরা আচ্ছা আমি একটু পজ দিই, আজানটা শেষ হোক একটু। আচ্ছা আজানটা মনে হয় শেষ হয়ে গেছে। আপনারা কি আছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে ব্লগিংটা আমরা কেন করব। সোজা কথা, আমরা টাকা পয়সা আর্ন করতে পারি ব্লগিংটা করে। আর এমনিতেই যদি আপনি নর্মালি যদি করতে চান তাহলে তো করতে পারিনি আপনার পার্সোনাল লাইফস্টাইল শেয়ার করতে, বাট সিংহভাগ ক্ষেত্রে আমরা মূলত এরকম ব্লগিং করি আর্নিং করার জন্য। তো এখন আর্নিংয়ের একটা ওয়ে হলো গিয়ে, ধরেন আপনি এরকম কোনো ব্লগ ওন করতে চাচ্ছেন না, আপনি বাট আপনি পারেন এরকম ব্লগের জন্য আর্টিকেল লিখতে পারেন ভালোভাবে। তো তখন আপনি ফ্রিল্যান্সার রাইটার হিসেবে কাজ করতে পারেন। ফাইবার আছে, তারপর আপওয়ার্ক আছে, ওইসব জায়গাতে রাইটারদের অনেক ডিমান্ড। আপনি যদি ভালোভাবে লিখতে পারেন, আপনি মান্থলি খুব স্মার্ট একটা ইনকাম করতে পারবেন জাস্ট মানুষের ব্লগের জন্য লিখেই। বাট যদি আপনি একটা ব্লগ ওন করতে চান, তো সেই ক্ষেত্রে যেমন আমি কিন্তু আমার নিজের ব্লগ এটা। সো আমি কি করে, এখন আমি তো আর কারো আন্ডারে আর্টিকেল লিখতেছি না, আমি লিখতেছি আমার নিজের সাইটের জন্য। সো এখানে আমার নিজের সাইটে আর্টিকেল লেখার জন্য তো কেউ আমাকে পে করবে না। সো এই ক্ষেত্রে আমার আর্নিং করার অনেকগুলো ওয়ে আছে। আমি জাস্ট প্রথম একটা দুটো একটু বলবো, কারণ বাকিগুলো খুবই টেকনিক্যাল, ওই দিকে আমি ফোকাস করব না। ফার্স্ট যে ওয়েটা একদম ইজি যেটা ওয়ে, সেটা হলো গিয়ে অ্যাড দাও আপনার সাইটে। তো আপনি একটা ওয়েবসাইট বানানোর পর যখন আপনার ওয়েবসাইটে মানুষ আসবে, এই যে ওয়েবসাইটে মানুষ আসাটা, এটাকে আমরা বলি মার্কেটিংয়ের ভাষায় বলি ট্রাফিক। তো যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে অনেক, তখন বিভিন্ন অ্যাড কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে বলতে পারবেন যে আমার এই ওয়েবসাইটটায় এরকম অনেক মানুষজন আসতেছে, তো তুমি চাইলে তোমার অ্যাড দিতে পারো। তো তখন ওই কোম্পানিগুলো আপনার সাইটে অ্যাড দিবে
এবং ওই অ্যাড থেকে আপনি একটা মান্থলি ইনকাম করতে পারবেন, এবং এটা হবে সম্পূর্ণ প্যাসিভ একটা ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে আমি বোঝাচ্ছি যে এমন ইনকাম যেটার জন্য আপনাকে অ্যাক্টিভলি কোনো কাজ করা লাগতেছে না। যেমন এই মুহূর্তে আমার ওয়েবসাইটে এখানে একটা অ্যাড শো করতেছে, এই অ্যাডগুলোর জন্য যখনই আমার এই ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর আসে, তখন তো সেই অ্যাডগুলো দেখতেছে, এবং এর জন্য অ্যাড কোম্পানি আমাকে একটা টাকা দিবে। এর জন্য কিন্তু আমাকে এই মুহূর্তে কোনো কাজ করা লাগতেছে না, এখন কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি, বাট তাও যখন ভিজিটররা আসবে অ্যাডটা দেখবে, আমি একটা টাকা পেতে থাকবো। এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। তো এই অ্যাড হলো গিয়ে প্যাসিভ ইনকামের খুবই ভালো একটা মাধ্যম। তো এরকম অ্যাড দেওয়া যেতে পারে, অ্যাড দিয়ে আপনি ইনকাম করতে পারেন। আর আরেকটা ভালো ওয়ে হলো গিয়ে, যেটা বাংলাদেশে খুবই পপুলার এবং ওয়ার্ল্ড ওয়াইডও খুবই পপুলার, সেটা হলো কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা। অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা নাকি আপনাদের ধারণা আছে? না ভাইয়া। আচ্ছা, আমি যদিও এটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য টপিক না, তাও আমি একটু ধারণা দিই, কারণ আপনাদের জাস্ট মোটিভেট করার জন্য যে আসলে ব্লগিংটা কেন করবেন, একটু আমি ট্রাই করি ধারণা দেওয়ার। সো আমি একটু পেইন্টে যাই, আমি একে দেখালে সুবিধা হবে। আচ্ছা, ধরেন এটা আপনার একজন ফ্রেন্ড, আর এটা আপনি, ঠিক আছে, এটা আপনার ফ্রেন্ড আর এটা হলো গিয়ে আপনি। তো এখন আপনার ফ্রেন্ডের কাছে আগের স্ক্রিনটাই দেখা যাচ্ছে, ওই টার্টলের ওটাই দেখা যাচ্ছে এখন। তাই? আচ্ছা, পেইন্ট দেখা যায় না কেন? আচ্ছা, আমি আবার অন করি তো। এখন কি পেইন্ট দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি অদ্ভুত জিনিসপত্র এঁকে ফেলছি এর মধ্যে। তো এটা আপনার একজন ফ্রেন্ড, আমি লাল কালিতে লিখে রাখি, এটা আপনার ফ্রেন্ড, আর এটা হলো গিয়ে আপনি। তো এখন ব্যাপারটা হলো গিয়ে, ধরেন আপনার ফ্রেন্ডের কাছে একটা কি বলা যায়, একটা মোবাইল আছে, এটা একটা মোবাইল, সে মোবাইলটা 1,000 টাকা দিয়ে বেচতে যাচ্ছে। তো এখন সে 1,000 টাকা দিয়ে বেচবে, কিন্তু সে কোনো কাস্টমার পাইতেছে না, সে দেখতেছে না যে কার কাছে বেচা যায়। তো আপনি করলেন কি, আপনি এসে আপনার ফ্রেন্ডকে বললেন, ঠিক আছে তুমি তোমার মোবাইলটা বেচবা, আমি কাস্টমার এনে দিব তোমার কাছে, আমি তোমার মোবাইলটা বেচে দিব, কিন্তু এই যে তুমি 1,000 টাকায় বেচবা, তার ভিতর 100 টাকা আমাকে দিতে হবে। তার মানে আমার একটা কমিশন থাকবে, 10% কমিশন, 10% কমিশন থাকবে আমার একটা। তো আপনার ফ্রেন্ড চিন্তা করলো, আচ্ছা খারাপ না, আমার কাস্টমার খোঁজা লাগতেছে না, সেই আমার প্রোডাক্ট এনে দিচ্ছে, আর আমি তো 1,000 টাকা পাচ্ছি, তার মধ্যে যদি আমি 100 টাকা দিয়ে দিই, সমস্যা কি? তো আপনার যে ফ্রেন্ড, তার জন্য ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ডিল, আপনার জন্য এটা কিন্তু খুব ভালো একটা ডিল, কারণ আপনার কিন্তু কোনো প্রোডাক্ট নাই আপনার কাছে কোনো মোবাইলও নাই বেচার মতো। আপনি আরেকজনের জিনিসটা খালি একটু ভালো মার্কেটিং করে মানুষের কাছে সেল করে দিচ্ছেন, তার বিনিময়ে আপনি একটা স্মার্ট কমিশন পাচ্ছেন। সো এটা আপনার জন্য একটা ভালো ডিল। তো আপনি করলেন কি, আপনার যে ফ্রেন্ডের মোবাইলটা, সেটা আপনি আরেকজনের কাছে সেল করে দিলেন, সে 1,000 টাকা পেল, এরপর সে আপনাকে 100 টাকা দিল। তো এই যে এই কাজটা আপনি করলেন, এইটাকে বলা হয়, মার্কেটিংয়ের ভাষায় বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং বা কমিশন বেসড মার্কেটিং। এটা হলো গিয়ে টেকনিক্যাল টার্ম। আপনি আপনার এই ফ্রেন্ডের অ্যাফিলিয়েট মার্কেটার, এই ফ্রেন্ডের জন্য আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। তো আমরা মার্কেটিংয়ের জগতে, অবশ্যই এটা হলো গিয়ে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাইছি, বাট মার্কেটিংয়ের জগতে তো আমি একজন মানুষের প্রোডাক্ট নিয়ে তো আমি সব কাজ করতে পারবো না। তো মূলত বাংলাদেশের মানুষও যেটা করে, সেটা হলো গিয়ে, এই যে এই ফ্রেন্ডের জায়গায় আপনি একটা ওয়েবসাইট চিন্তা করেন, ওই ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট আমরা এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো গিয়ে অ্যামাজনের প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করি। আচ্ছা, এখন কি আমার টেলিস্কোপ বাড়ি দেখা যাচ্ছে আমার স্ক্রিনের ইয়েটা? আচ্ছা, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো গিয়ে, ধরেন যে Amazon.com, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত একটা ই কমার্স সাইট। এই Amazon.com-এ গিয়ে আমরা তাদের বিভিন্ন প্রোডাক্ট আমাদের এই ওয়েবসাইটগুলোতে রেকমেন্ড করি মানুষজনকে। তো
তো তারা যখন এই আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলা দেখে অ্যামাজন থেকে কিনে, তো আমরা যেহেতু রেকমেন্ড করে দিছি, অ্যামাজনকে যেহেতু আমরা এই কাস্টমারটা পাওয়াই দিছি, এর জন্য অ্যামাজন আমাদেরকে কিছু টাকা দেয় প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার জন্য। এই জিনিসটাই হলো গিয়ে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এতক্ষণ Amazon.com লোড হয়েছে। সো এই যে মানে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট, যেমন আমি যদি একদম রিয়েল লাইফ দেখাই, প্রোডাক্ট রিভিউসে যাই, তারপর ধরেন আমার এখানে একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা এই যে এটা হলো গিয়ে একটা লাইট, কচ্ছপের জন্য এক ধরনের লাইট। সো এই লাইটটার উপর আমি একটা রিভিউ লিখছি, এই লাইটটা কি ভালো নাকি খারাপ, এটা কিভাবে ইউজ করা লাগে, এটা কাজের জন্য, এটার উপর একটা ডিটেইলড আমি একটা রিভিউ লিখছি। তো লেখার পর এই যে দেখেন আমি বিভিন্ন জায়গায় মানুষকে কিন্তু রেকমেন্ড করছি, যেমন এখানে লেখা আছে ওয়্যার ক্যান আই গেট ইট এট এ ডিসকাউন্টেড প্রাইস। আমি বলছি যে অ্যামাজন উইল বি দ্য অনলি প্লেস। তারপর আমি লিঙ্ক করে দিছি। কেউ যদি এখানে এখন ক্লিক করে তাহলে সে কিন্তু অ্যামাজনে চলে যাবে এবং অ্যামাজনে এই যে এই প্রোডাক্টটার পেজে সে চলে যাবে। লোড হতে টাইম লাগতেছে। তো যাই হোক, সে যখন এই প্রোডাক্টের পেজে যে এই প্রোডাক্টটা কিনবে, এই যে এখন লোড হয়েছে, এখন যদি সে এই প্রোডাক্টটা কিনে তাহলে এই যে আমি তাকে রেকমেন্ড করলাম আমার ওয়েবসাইট থেকে, তার জন্য আমি একটা কমিশন পাবো। এইটা হলো সোজা সাপটায় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটাই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাপার। তো এইভাবে আর্নিং করা যায়, অ্যাড থেকে আর্ন করা যায়, আর অনেকগুলো ওয়ে আছে, বাট ওগুলো খুবই টেকনিক্যাল, আমি ওইসবে যাব না। যেমন গেস্ট পোস্ট দিয়ে আর্ন করা, তারপর স্পন্সর্ড পোস্ট, এরকম হাবিজাবি অনেক ব্যাপার স্যাপার আছে, তো ওইগুলো নিয়ে কথা না বলি। তো এই হলো কি মূলত আপনার মোটিভেশন, আপনি কেন একটা ব্লগ বানাবেন। সো এরকম আপনি আর্নিং করতে পারেন। তো আপনার মনে হয় মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, তো কীরকম আর্ন করা যেতে পারে এরকম একটা ওয়েবসাইট থেকে। সো আমি একটা রাফ আইডিয়া দিই। ধরেন আমার এই ওয়েবসাইটের বয়স হলো গিয়ে অ্যারাউন্ড 2 বছর। সো এটা থেকে আমি মোটামুটি মাসে $600 to $800 আমার এখন আসে। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি একটা ওয়েবসাইট থেকে $600 to $800 আসে, আই থিঙ্ক দ্যাটস প্রিটি মাচ ফ্যান্টাস্টিক। কারণ আপনার একটা মান্থলি অ্যাক্টিভ জব হোল্ডারের চেয়েও আপনি বেশিরভাগ ক্ষেত্রে বেশি আর্ন করতে পারবেন এরকম একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে পারেন ভালোভাবে। তো এই হলো গিয়ে মূলত আর্নিংয়ের ব্যাপার স্যাপার। এখন আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে, না আমি পরের দিকে চলে যাব? না ভাই, কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরের টপিকে যাই, সেটা হলো গিয়ে নিশ সিলেকশন করা। তো এখন আমরা চিন্তা করলাম যে আমরা একটা ব্লগ বানাবো, আমরা ব্লগার হব, ব্লগ থেকে টাকা পয়সা কামাবো। সো ফাইন। তো এখন ফার্স্টে যেটা চিন্তা করতে হবে, ঠিক আছে আমি যে একটা ব্লগ বানাবো, তো আমার তো একটা টপিক বের করতে হবে আমি কিসের উপর ব্লগ বানাবো। তো এখন যদি ফার্স্টে যদি আপনার চিন্তা থাকে যে না আমি ব্লগ বানানোর দিকে নাই, আমি জাস্ট আর্টিকেল রাইটিংটা শিখে মানুষের ব্লগের জন্য কন্টেন্ট লিখবো, তাহলে আপনাকে আর এইসব টপিক বাছাবাছির মধ্যে যেতে হবে না। বাট যখন আপনি নিজে একটা ব্লগ বানাবেন, তখন ফার্স্টে আপনার চিন্তা করতে হবে যে আপনার টপিকটা কি হবে। যেমন আমার এই ওয়েবসাইটের টপিকটা হলো গিয়ে কীভাবে কচ্ছপ পালা যায়, এই ওয়েবসাইটের টপিক হলো গিয়ে টেলিস্কোপ নিয়ে কীভাবে কাজ কারবার করা যায়। তো এরকম একটা টপিক আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে একটা টপিক সিলেক্ট করতে হবে, সেইটাকে আমরা যারা মার্কেটার তারা একটা নাম দিছি, একটা কি বলবো, হেভি একটা নেম দিছি। এটাকে বলা হয় নিশ সিলেকশন করা। এই টপিকটারই মার্কেটিং ভাষায় নাম হলো গিয়ে নিশ। তো আপনারা অনেক জায়গায় দেখবেন যে যখন একজন মার্কেটার কথা বলতেছে বা অন্যরা যারা মার্কেটিং নিয়ে কথা বলতেছে, প্রায় বলবে যে তোমার নিশ কি বা কোন নিশ নিয়ে কাজ করো। সোজা কথায় নিশ মানে হলো গিয়ে তুমি কোন টপিকটা নিয়ে কাজ করতেছো, এটাই, আর কিছু না। তো নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্টে অনেক বড় একটা ব্যাপার, অনেক কিছু দেখা লাগে একটা নিশ সিলেক্ট করার আগে। কারণ যখন আপনি এরকম একটা টপিকের উপর ওয়েবসাইট বানাবেন, আপনার প্রাইমারি টার্গেট হলো গিয়ে এটা থেকে আমি যেন আর্ন করতে পারি। তো আর্ন করার মতো একটা টপিক আপনাকে বুঝতে হবে, এটার অনেক ব্যাপার আছে, এগুলো আমি গভীরে যাব না, বা কিছু কিছু ধারণা দিই। যেমন ফার্স্টই আপনাকে চিন্তা করতে হবে আমি যেই টপিকটা নিয়ে কাজ করতেছি ওই টপিকটার উপর কি ভালো ভালো প্রোডাক্ট আছে কিনা রেকমেন্ড করার মতো। একটু আগে কিন্তু আমি দেখাইছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা প্রোডাক্ট রেকমেন্ড করি। এখন যদি ধরেন আপনি একটা 10% কমিশন পান প্রত্যেকে প্রোডাক্ট রেকমেন্ড করার জন্য, তো যদি এই প্রোডাক্টগুলোর দাম $1000 হয়, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার জন্য আপনি $100 করে কিন্তু পাচ্ছেন, হুইচ ইজ হিউজ। কিন্তু যদি আপনি ধরেন এমন একটা টপিক নিলেন যেটার প্রোডাক্টের দাম $10, তাহলে আপনি যদি $10 হয় তাহলে কত, আপনি $1 করে পাবেন।
প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার জন্য। তো এটা কিন্তু তেমন বেশি না। সো আপনাকে চিন্তা করতে হবে প্রোডাক্টগুলোর প্রাইস কীরকম আপনার টপিকের উপর। তারপর আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো কি ওই টপিকটার উপর আপনার ইন্টারেস্ট আছে কি না, আপনাকে এই টপিকটা ভালো লাগে কি না। এই ওয়েবসাইটটায় এখন মোটামুটি 180টার মতো আর্টিকেল আছে। যদি আমার কচ্ছপ কীভাবে পালতে হয় এই জিনিসটা নিয়ে যদি আমার আগ্রহ না থাকতো, আমি যদি ইন্টারেস্টেড না হইতাম, আমি জীবনে 180টা আর্টিকেল লিখতে পারতাম না। 180টা আর্টিকেল লেখা মানে হিউজ। আমি প্রায় 2.5 বছর ধরে এই ওয়েবসাইটটা চালাচ্ছি। সো এই টপিকের উপর আমার ইন্টারেস্ট থাকা লাগবে, এটা মাস্ট। ইন্টারেস্ট না থাকলে ওই টপিকটা নেওয়া যাবে না। টেলিস্কোপ, আমার এই আকাশের তারাটার ব্যাপারে ইন্টারেস্ট আছে, সো এই জন্য আমি এই টপিকটা নিচ্ছি। যদি ইন্টারেস্ট না থাকতো আমি জীবনও নিতাম না, কারণ এটা খুবই টেকনিক্যাল একটা নিশ, খুব টেকনিক্যাল ব্যাপার স্যাপার। টেলিস্কোপের ভিতরে অনেক জিনিসপত্র আছে। সো এইগুলো যদি আপনার শেখার মতো বা মানুষকে শেখানোর মতো লিখে যদি আপনার এরকম মেন্টালিটি না থাকে যে না এগুলো না আমি কাজ করতে পারবো না, তাহলে দরকার নাই। যতই দামি হোক এই নিশটা, ওই নিশের আন্ডারে টপ প্রোডাক্টগুলো যতই এক্সপেন্সিভ হোক, যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে ওই জিনিসটা আপনার চুজ করা ঠিক হবে না। এমন কিছু একটা চুজ করতে হবে যেটাতে আপনার ইন্টারেস্ট আছে। তো আজকের এই সেশনের জন্য আমি একটা নিশ আমি সিলেক্ট করলাম, সেটা হলো গিয়ে গার্ডেনিং। তো আমি গার্ডেনিংয়ের উপর একটা ওয়েবসাইট বানাবো, এটা হলো গিয়ে আমার নিশ। ইন রিয়েল লাইফ মানে যদি আপনি সত্যি সত্যি কাজ করতে চান, কখনোই গার্ডেনিং নিয়ে কাজ করবেন না, কারণ গার্ডেনিং হলে অনেক বড় একটা জিনিস। এটার থেকে আরও ছোটো করতে হবে আমাদের নিশটা, বাট ওইদিকে আমি যাব না। আমি জাস্ট এখন আপনাদের বোঝানোর জন্য আমি ধরতেছি যে আমরা গার্ডেনিং নিয়ে কাজ করব। তো ফাইন, গার্ডেনিং নিয়ে আমরা আমাদের নিশ সিলেক্ট করে ফেলছি। ফার্স্টে আমরা ঠিক করছি যে আমরা একটা ব্লগ বানাবো। এরপর আমরা ঠিক করছি যে আচ্ছা ঠিক আছে, আমরা ব্লগের মধ্যে আমি গার্ডেনিং নিয়ে কথা বলবো, কীভাবে বাগান টাগান করা যায়। এরপর ওই ব্লগে আমি গার্ডেনিংয়ের বিভিন্ন ধরনের টুলস এগুলো রেকমেন্ড করে মানুষজন যদি কিনে আমি আর্নিং করব। ফাইন, সব কিছু ঠিক আছে। এখন যেটা করতে হবে আমাদের নেক্সট স্টেজে আমরা যাব। এই নেক্সট স্টেজটা হলো কি কিওয়ার্ড রিসার্চ করা। এগেইন এটা অনেক বড় একটা টপিক, এটা নিয়ে অনেক ভিডিও বানানো যেতে পারে, অনেক ডিসকাশন হয় এটা নিয়ে। সো আমি এই টপিকটার গভীরে একেবারেই যাব না, আমি জাস্ট আপনাদের একটা টাচ দিব যে কিওয়ার্ড জিনিসটা কী, কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কী। এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলি। তো আমার এই ওয়েবসাইটটার নিশ কী, কীভাবে কচ্ছপ পালতে হয়, এটা হলো গিয়ে নিশ টপিক। কিন্তু এখানে কিন্তু আমি অলরেডি 180টা আর্টিকেল লিখে ফেলছি, 180টা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে। যেমন ফার্স্ট আর্টিকেলটা হলো গিয়ে আর সফট শেল টার্টেলস এন্ডেঞ্জার্ড, মানে তারা কি বিলুপ্ত প্রায় পানি নাকি সফট শেল টার্টেলরা। এইটা হলো গিয়ে আমি এই জিনিসটার উপর আমি একটা আর্টিকেল লিখছি। তারপর আর ফ্লোরিডা সফট শেল টার্টেলস ডেঞ্জারাস, এই সফট শেল টার্টেলগুলোকে ডেঞ্জারাস নাকি, এইটার উপর আমি একটা আর্টিকেল লিখছি। ক্যান ইউ ইট এ সফট শেল টার্টেল, তুমি কি একটা সফট শেল টার্টেল খাইতে পারো? সো এইটার উপর আমি একটা আর্টিকেল লিখছি। এই যে আমি এইটা বলতেছি, এই জিনিসগুলো হলো গিয়ে কিওয়ার্ড। যেমন আমার এই আর্টিকেলের ক্ষেত্রে আর্ট সফট শেল টার্টেলস এন্ডেঞ্জার্ড, এইটা হলো গিয়ে আমার একটা কিওয়ার্ড। আমরা যখন আর্টিকেল লিখব তখন আমাদের এই নিশের ভিতর বিভিন্ন ধরনের কিওয়ার্ড বের করে ওইগুলোর উপর আমার আর্টিকেল লিখব। এখানে যে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতেছেন, প্রত্যেকটা আর্টিকেল যে শুরু হয়েছে, যে টাইটেলগুলো, এগুলো প্রত্যেকটা টাইটেল একটা করে কিওয়ার্ড থেকে আসছে। হাউ অফেন শুড আই ফিড মাই সফট শেল টার্টেল, এটা একটা কিওয়ার্ড। হাউ লং ক্যান আ সফট শেল টার্টেল স্টে আন্ডার ওয়াটার, এই সবগুলো হলো গিয়ে কিওয়ার্ড। কিওয়ার্ডের মজার ব্যাপারটা হলো গিয়ে আমরা যখন একটা ওয়েবসাইট বানিয়ে এরকম আর্টিকেলগুলো লিখি, আমাদের প্রাইমারি টার্গেট হলো গিয়ে, ধরেন আমি আর্টিকেলটা লিখছি, এই আর্টিকেলটা যে আমি লিখছি আমার কিওয়ার্ড হলো গিয়ে হাউ অফেন শুড আই ফিড মাই সফট শেল টার্টেল। তো আমার প্রাইমারি টার্গেট হলো গিয়ে যখন একজন মানুষ এই জিনিসটা লিখে গুগলে সার্চ করবে, ধরেন লিখে সে গুগলে সার্চ করলো, তাহলে যেন আমার ওয়েবসাইটটাকে আমি আগে আনতে পারি। আমার ওয়েবসাইটে যাতে আমি যত আগে আনা সম্ভব আনি, কারণ মানুষজন এতে যখন এখানে এটা লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটে আসবে, তখন আপনার ওয়েবসাইট ট্রাফিক পাবে, এবং আপনার ওয়েবসাইট যত ট্রাফিক পাবে আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন, হোক সেটা অ্যাড থেকে, হোক সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, যে কোনো ওয়েতে। তো আমাদের ব্লগারদের প্রাইমারি কনসার্ন থাকে এমন কিওয়ার্ড নেওয়া, যে কিওয়ার্ডগুলো নিয়ে মানুষজন এই সার্চ ইঞ্জিনগুলোতে, যেমন গুগলে খুব বেশি সার্চ করে, এবং বেশি সার্চ করে যদি আমাদের আর্টিকেলটা পায় তাহলে যেন ওইখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসতে পারে। যেমন হাউ অফেন শুড আই ফিড মাই সফট শেল টার্টেল, এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করার পর আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে এসে পড়ছে, ফার্স্ট পেজে এসে পড়ছে। যদি একদম প্রথমে থাকতো তাহলে বেস্ট হইতো, বাট এখনও প্রথমে আসতে পারে নাই, মাঝে টাইম লাগে আসতে।
এখন এসে আছে এরকম 5-6 নাম্বার পজিশনে। তো কেউ যদি এখন এটা লিখে সার্চ করে এখানে ক্লিক করে তাহলে কিন্তু সে আমার আর্টিকেলটা এসে পড়লো, তার মানে আমি একটা ভিজিটর পেয়ে গেলাম বা আমার সাইটে ট্রাফিক আসতেছে। তো এইটা হলো গিয়ে কিওয়ার্ডের মূল ব্যাপারটা। কিওয়ার্ডগুলো আমরা এমনভাবে টার্গেট করি বা এমনভাবে রিসার্চ করি যেগুলো নিয়ে মানুষজন বেশি সার্চ করে, এরপর আমরা ট্রাই করি ওই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে একটা বড় সুন্দর আর্টিকেল লেখা, যাতে আমার ওই আর্টিকেলটা গুগল বা অন্যান্য যেসব সার্চ ইঞ্জিন আছে তারা যত পছন্দ করে প্রথম দিকে নিয়ে আসে। পরে কিওয়ার্ডটা লিখে কেউ যদি সার্চ করে তাহলে সে যদি আমার আর্টিকেলটা দেখে আমার ওয়েবসাইটে আসে তাহলে আমাদের লাভ, এটাই আমাদের টার্গেট, কারণ তাহলেই আমরা ইনকাম করতে পারবো। এই হলো গিয়ে মূলত কিওয়ার্ডের ব্যাপার স্যাপার। আমি আপনারা কি বুঝতেছেন নাকি আমি হুদায় বকবক করে যেতেছি খালি? না ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করতেছি একটু ইজিলি বলার। আচ্ছা সমস্যা নেই। তো এই হলো গিয়ে মূলত কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা। তো আমরা ধরে নিচ্ছে যে আমরা তখন চিন্তা করছি একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটটা হবে গার্ডেনিং ইস্যুর উপর, গার্ডেনিং টপিকের উপর। তো ধরে নিলাম আমাদের প্রথম যে কিওয়ার্ডটা সেটা থাকবে হলো গিয়ে হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন ফর বিগিনার্স। এইটা আমি আগে থেকে সার্চ করে রাখছিলাম, ধরে নিলাম এইটা আমাদের প্রথম কিওয়ার্ড। তো আপনারা বলতে পারেন ভাইয়া আপনি কেমনে বুঝছেন যে এইটাই হবে কিওয়ার্ড, বা এই কিওয়ার্ডটা আপনি কিভাবে সিলেক্ট করছেন? ওই জিনিসে আমি যাব না, ওইটা অনেক বড় একটা ব্যাপার, কিওয়ার্ড রিসার্চ নেই, তাহলে আলাদা সেশন করতে হবে আমাদের। সো ওই দিকে যাচ্ছি না, আমি জাস্ট কন্টেন্টের দিকে আমি আসতেছি। এত কথা বলতেছি যাতে পরবর্তীতে যখন কন্টেন্ট নিয়ে কথা বলবো তখন আপনার একটু ক্লিয়ার লাগে ব্যাপার স্যাপারগুলো। তো এই হলো গিয়ে আমাদের কিওয়ার্ড। তো এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের আর্টিকেল লেখা লাগবে, এরকম করে আর্টিকেল লেখা লাগবে। তো এখন আমরা যাচ্ছি কন্টেন্ট রাইটিংয়ের উপর, যে একটা কিওয়ার্ডের উপর বেস করে আমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারবো। ঠিক আছে, তো এখন একটু কন্টেন্টের ভিতরে আমরা যাব, কন্টেন্টের জিনিসপত্র নিয়ে কথা বলবো। আচ্ছা, ফার্স্টে আমি একটু ইয়াতে যাই, নোটপ্যাডে যাই। নোটপ্যাডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমি একটা কন্টেন্টকে আমি যদি প্রাইমারিলি ডাইসেক্ট করতে চাই, ভাগ করতে চাই, তাহলে প্রত্যেকটা কন্টেন্টের কয়েকটা ভাগে ভাগ করা যায় এই একটা কন্টেন্টের বডিকে। ফার্স্টে হলো কি টাইটেল, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এটা কন্টেন্ট। টাইটেলটা হলো গিয়ে নর্মালি সেলফ এক্সপ্লেনেটরি, এই জিনিসটা আমার কন্টেন্টের টাইটেলটা কি। ঠিক আছে, টাইটেলের পর যে জিনিসটা আসে সেটা হলো গিয়ে ইন্ট্রোডাকশন। আমরা ছোটোবেলায় রচনা লিখছি না, গরুর রচনা, বিভিন্ন জিনিসের রচনা, যেমন সূচনা, তারপর বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার, গরুর কী আছে, গরুর উপসংহার, এসব মানে এরকম ছোটো ছোটো সাব হেডিংগুলো। তো ফার্স্ট আমাদের পরের পার্টটা হলো গিয়ে ইন্ট্রোডাকশন। এখানে মানে ব্লগিংয়ের ক্ষেত্রে এই গরু রচনার মতো উপসংহার, সূচনা এসব লেখার দরকার নেই। আমরা জাস্ট সুন্দর করে লেখা শুরু করে দিব। যেমন আমার এই আর্টিকেলটার ক্ষেত্রে এতটুকু হলো গিয়ে আমার ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ইন্ট্রোডাকশনটাই মানুষজন যখন আপনার কন্টেন্টটায় ফার্স্ট আসবে সে কিন্তু এই ইন্ট্রোডাকশন থেকেই পড়া শুরু করবে। সো আপনি যদি ইন্ট্রোডাকশনে ভালোভাবে আপনার রিডারকে গ্র্যাব করতে না পারেন, তাকে ভালোভাবে ইন্টারেস্ট করতে না পারেন আপনার কন্টেন্টের প্রতি, তাহলে কিন্তু সে কন্টেন্টটা পড়বে না, সেই একটু দেখে সে চলে যাবে, তাহলে কিন্তু আমাদের লাভ হলো না। সো এই ইন্ট্রোডাকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হলো কি বডি মানে কি আমার পুরো আর্টিকেলের স্ট্রাকচারটা, মানে ভেতরের সব অংশ, কি কি লিখছি না লিখছি সব কিছু। এই বডিটাকে আমরা অনেকগুলা সাব হিডিংয়ে ভাগ করে রাখি, বিভিন্ন ধরনের সাব হিডিংয়ে ভাগ করি, আমরা বুলেট পয়েন্ট ইউজ করি, আমরা নাম্বারিং ইউজ করি। এগুলো নিয়ে আমি আস্তে আস্তে যাবো, জাস্ট এখন দেখাচ্ছি। যেমন সাব হিডিং ব্যাপারটা হলো গিয়ে, যেমন এটা একটা সাব হিডিং, ঠিক আছে, এইটা একটা সাব হিডিং। মানে এখন যদি আমি একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট যদি আমি জাস্ট প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ লিখাই যেতাম, তাহলে কিন্তু মানুষজন এটা দেখে মজা পেত না, কারণ এইভাবে তো পড়া যায় না। সো যখন আমি ছোট ছোট সাব হেডিংয়ে ভাগ করি একটা কন্টেন্টকে, তখন কিন্তু মানুষজন এটা পড়তেও মজা পায়, এবং আপনার যে আর্টিকেলটা সেটা রিডেবিলিটি, পড়ার যে সৌন্দর্য, সেটাও কিন্তু বৃদ্ধি পায়।
সো এরকম আর্টিকেলটাকে আমরা বিভিন্ন ধরনের সাব হেডিংয়ে ভাগ করব, ছোট ছোট সাব হেডিংয়ে কন্টেন্টটাকে আমরা ভাগ করে রাখবো, ঠিক আছে। আর এছাড়াও আপনি আর্টিকেলে ট্রাই করবেন বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট ইউজ করার জন্য, নাম্বারিং ইউজ করার জন্য। যারা জানেন না, নাম্বারিং হলো তো মূলত এরকম 1 2 3 4 এরকম নাম্বারিং ইউজ করা যায়, মানে জাস্ট যাতে আপনার কন্টেন্টটায় প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ এরপর আবার প্যারাগ্রাফ না থাকে, ইটস লুকস বোরিং। মানুষজন আমরা ব্লগারদের একটা মেইন দায়িত্ব হলো গিয়ে রিডাররা যারা আসতেছে, আপনার যে কন্টেন্টটা পড়তেছে, তাদের যেন মনোযোগটা ধরে রাখতে পারেন, তারা যেন বিরক্ত হয়ে চলে না যায়। তো তার জন্য আমরা জাস্ট প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ না লিখে আমরা কী করি, এটাকে বিভিন্নভাবে ভাগ করি, যেমন সাব হেডিং দিয়ে ভাগ করি, তারপর আমরা এরকম নাম্বারিং করতে পারি, তারপর বুলেট পয়েন্ট দিতে পারি। এইগুলো হলো গিয়ে বুলেট পয়েন্ট, ছোটো ছোটো বুলেট করে দেওয়া, এইগুলো বুলেট পয়েন্ট। আমি এখন চিন্তা করেন, যদি আমি এই জিনিসগুলো এরকম বুলেট পয়েন্ট না দিয়ে একটার পর একটা এভাবে প্যারাগ্রাফের মতো লিখে যেতাম, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতো না, আর পড়াও যেত না। বাট এই যে বুলেট পয়েন্ট দিছি, না কাইন আই সি ইট অ্যাট এ গ্ল্যান্স, এবং আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক আমার লিস্টে আছে। সো এরকম নাম্বারিং, বুলেট পয়েন্ট, তারপর সাব হেডিং, এই ব্যাপারগুলো আমরা আর্টিকেলের বডিতে ইউজ করি। এবং লাস্টে হলো গিয়ে কনক্লুশনটা অনেকে অনেকভাবে দেন। আমি যেটা পার্সোনালি পছন্দ করি সেটা হলো গিয়ে আমি একটা রিক্যাপ করি, মানে পুরো আর্টিকেলের বডিতে আমি যা যা বলছি তার একটা শর্ট রিক্যাপ করি, এই আর কি। বা অনেকে বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি এতক্ষণ আমার আর্টিকেলটা পড়ছো, সো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আপনার রিডারদের সাথে আপনার ইন্টারাকশন বাড়বে। তো এরকম বিভিন্নভাবে করা যায়, যেমন আমি এখানে খুব একটা ছোটো কনক্লুশন লিখে রাখছি। যাই হোক, কনক্লুশনটা ইটস নট ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। মূল ইম্পর্টেন্টের ব্যাপারটা হলো গিয়ে আমার টাইটেল, ইন্ট্রোডাকশন এবং অবশ্যই বডিটা। তো এখন আমরা এই প্রত্যেকটা জিনিস কিভাবে লেখা যেতে পারে সেটা নিয়ে দেখব। টাইটেলটা একটু, এক মিনিট, টাইটেলটা যখন আমরা লিখব তখন অবশ্যই আমরা যে শুরুতে কিওয়ার্ডটা নিয়ে যে আমরা সিলেক্ট করছিলাম, ওই কিওয়ার্ডটার উপর বেস করে আমার টাইটেলটা হবে। তার মানে টাইটেলে আমরা চেষ্টা করব কিওয়ার্ডটা যাতে থাকে, ঠিক আছে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তো আমার কিওয়ার্ডটা কি, হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন ফর বিগিনার্স। তো এইটা আমি আমার টাইটেলে রাখতে পারি। ধরেন টাইটেলে আমি এটা রাখলাম, টাইটেলটা একটু সুন্দর করে লেখা লাগবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের করে দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়। আচ্ছা, যদি আমি জাস্ট এইটার টাইটেল হিসেবে রাখি তাহলে যে খুব খারাপ হবে ব্যাপারটা তা না, বাট ব্যাপারটা কি, যখন ধরেন কেউ একজন আপনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো, তাহলে কিন্তু ফার্স্ট পেজেই আপনার 10টার মতো রেজাল্ট আছে। তো এই 10টা রেজাল্টের সাথে আপনাকে কম্পিট করা লাগতেছে আপনার আর্টিকেলটায়। তো আপনাকে ট্রাই করতে হবে এমন একটা টাইটেল দেওয়ার যাতে এটা মানুষজনের অ্যাটেনশনটা গ্র্যাব করে, মানুষজন যাতে এরকম ধরেন আমি রেজাল্টগুলো দেখতেছি, আরে এই টাইটেলটা তো সুন্দর, তাহলে তো এই টাইটেলটা আমার অ্যাটেনশনটা গ্র্যাব করছে, তার মানে আমি এই আর্টিকেলটা পড়ি। মানে এইটাই হলো ব্যাপারটা, আপনার টাইটেলটা কাজ করবে যে পটেনশিয়াল যারা রিডার আছে বা যারা সার্চ করতেছে তাদেরকে আপনার আর্টিকেলে অ্যাট্রাক্ট করার জন্য। সো এর জন্য টাইটেলটা যত সুন্দরভাবে করা যায় তত সুন্দরভাবে করার আমরা ট্রাই করব। তো কিভাবে আপনি টাইটেলটা সুন্দর করবেন, কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে হলো কি এক্সপিরিয়েন্স, এটা আপনার অভিজ্ঞতার সাথে সাথে আপনি এটা বুঝতে পারবেন। আপনি যত আর্টিকেল লিখবেন, যত অন্যান্য ব্লগ পড়বেন, তত আপনার আইডিয়া ভালো হবে যে কীভাবে টাইটেল সুন্দর করে টাইটেল লেখা যায়। এটা মানে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। একজন বিগিনার যে টাইটেল লিখবে, আপনি দেখবেন যারা প্রফেশনাল ব্লগার তারা কিন্তু তার চেয়ে আরও অনেক সুন্দর টাইটেল লিখতে পারতেছে। কীভাবে? জাস্ট বিকজ দেয়ার এক্সপিরিয়েন্স, তারা জানে যে কোন জিনিসটা টাইটেলে থাকলে ভালো হয়। সো এই এক্সপিরিয়েন্স হলো একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হলো কি, ধরেন আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি মাত্র শুরু করতেছেন, তো তখন আপনি কি করতে পারেন? তো একটা ইজি ওয়ে হলো গিয়ে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, সার্চ করে দেখবেন অন্যান্য মানুষরা কী করতেছে। যেমন আমি যদি তার আর্টিকেলটা দেখি, একদম ফার্স্টে যে আছে, সে লিখছে ভেজিটেবল গার্ডেনিং ফর বিগিনার্স, দ্য বেসিক্স অফ প্ল্যান্টিং অ্যান্ড গ্রোয়িং এ ভেজিটেবল গার্ডেন। ঠিক আছে, তাহলে আমি চাইলে তার যে টাইটেলটা থেকে আমি কিছু জিনিস নিয়ে আইডিয়া নিতে পারি, ইন্সপায়ারেশন নিতে পারি। যেমন আমি এখানে সে লিখছে বেসিক্সের ব্যাপার স্যাপার,
সো আমি চাইলে এখানে একটা জিনিস লিখতে পারি, আমি একটা ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে বেসিক্স অফ প্ল্যান্টিং। ঠিক আছে, এরকম একটু ব্র্যাকেটে একটা কিছু লিখে আমি পুরো টাইটেলটাকে আরও বেশি এন্টাইসিং করতে পারি। বা আমি এটা লিখতে পারি বেসিক্স অফ গ্রোয়িং প্ল্যান্টস। এই জিনিসটা কিন্তু আমি আমার কম্পিটিটর যে তার থেকে আমি আইডিয়া পাইছি। বা আপনি অন্যদেরটাও দেখতে পারেন, যেমন আমি যদি এইটা দেখি, এটা আরেকটা আমার কম্পিটিটর, সে কি লিখছে, হোয়াট ইউ নিড টু নো টু স্টার্ট ইউর ফার্স্ট ভেজিটেবল গার্ডেন। ঠিক আছে, সো আপনি যদি এখান থেকে আপনার ইন্সপিরেশন নিতে চান তাহলে এইভাবে লেখা যেতে পারে যে আমি এইভাবে লিখতে পারি স্টার্টিং ইউর ফার্স্ট গার্ডেন, এরকম একটা কিছু দিতে পারি। তো এইভাবে আর কি আপনি আপনার যে কম্পিটিটর আছে তারা যা করছে সেটা থেকে আপনি আইডিয়া নিতে পারেন। যদি আমি হইতাম তাহলে আমি জাস্ট সিম্পলি এটা লিখতাম, আমি এইসব না লিখে আমি এখানে লিখতাম যে স্টেপ বাই স্টেপ গাইড। তার মানে আমার এই টাইটেলটা যখন একজন দেখবে সে বুঝবে যে আচ্ছা এই আর্টিকেলে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে কীভাবে একটা ভেজিটেবল গার্ডেন শুরু করা যায়। দেন দ্যাট মিনস ইটস এ ভেরি ইন্টারেস্টিং টাইটেল। টাইটেলকে আরও বেশি আকর্ষণীয় করা যায় একটা খুব ছোট একটা ট্রিক্স দিয়ে, সেটা হলো কি আপনি টাইটেলে আপনার যে সালটা সেটা আপনি উল্লেখ করবেন। যেমন আমি যদি এখানে 2020 লিখি, তার মানে একজন মানুষ এখানে রিডার সে আরও বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে, কারণ এটা একদম আপডেটেড একটা আর্টিকেল। এটা 2020 সালে লেখা হয়েছে, এটা 2013 সালে লেখা কোনো আর্টিকেল না যেখানে যেসব পদ্ধতি বা যেসব মেথড নিয়ে কথা বলা হয়েছে সেগুলো আউটডেটেড, সেরকম কিছু না। এটা একদম লেটেস্ট একটা আর্টিকেল। সো এই জিনিসগুলো আপনার আর্টিকেলটাকে আরও ইন্টারেস্টিং করে। তো এইগুলো হলো গিয়ে আপনার টাইটেল ভালোভাবে লেখার কিছু ট্রিক্স। আর এছাড়াও আমার কাছে একটা ফাইল আছে, যে ফাইলে ভালো টাইটেল লেখার অনেক ফর্মুলা আছে। ওই ফাইলটা আমি রাগিবকে দিয়ে দিব না, যদি আপনারা ইন্টারেস্টেড হন এই ফাইলটা দেখলে আপনারা আরও সুন্দর সুন্দর টাইটেল লেখার আইডিয়া পেয়ে যাবেন। তো এই হলো গিয়ে মূলত টাইটেল লেখার ব্যাপার স্যাপার। সো আপনি ফার্স্টে আপনার টাইটেলটা লিখলেন। এখন আমাদের কথা বলতে হবে ইন্ট্রোডাকশন নিয়ে, বা যে ইন্ট্রোডাক্টরি যে প্যারাটা সেটা নিয়ে। ইন্ট্রোডাক্টরি প্যারাটা নিয়ে তো আমি আগেই বললাম, এটার খুবই ইম্পর্টেন্স, কারণ আপনার টাইটেলের কাজ কি, এই যে এখান থেকে এই সার্চ ইঞ্জিনের রেজাল্ট থেকে একজন মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসা। সে আমার ওয়েবসাইটে আসলো, ধরেন এটা আমার ওয়েবসাইটটা। এখন যদি আমার ইন্ট্রোডাক্টরি প্যারাটাই খুব বোরিং হয় বা ভালো না হয়, তাহলে কিন্তু মানুষটা চলে যাবে, না এটা ভালো না, আমি এখান থেকে চলে যাব, এখান থেকে চলে আমি আরেকটা ওয়েবসাইটে যাবো গা, তাহলে কিন্তু আপনার ক্ষতি, মানে আপনার কোনো কাজ হলো না ওই মানুষটাকে এনে। সো ইন্ট্রোডাক্টরি প্যারাটা এমন হতে হবে যাতে খুব ভালোভাবে যে রিডারদের অ্যাট্রাক্ট করা যায়, তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করা যায়, এটা হতে হবে আমার ইন্ট্রোডাক্টরি প্যারাটার কাজ। ঠিক আছে, আমি একটা আর্টিকেল দেখাবো, ধরেন এইটা। তো ইন্ট্রোডাক্টরি প্যারাটায় মূলত কী থাকা লাগবে সেটা আমি বলি। ইন্ট্রোডাক্টরি প্যারাটায় আপনার যে কিওয়ার্ডটা সেইটার সাথে রেলেভেন্সি থাকা লাগবে। মানে ধরেন আমার কিওয়ার্ড হলো গিয়ে হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন, এটা আমার কিওয়ার্ড। সো আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাটে আপনি এই কথাটা অবশ্যই বলবেন যে আমি আমার এই আর্টিকেলে কীভাবে একটা ভেজিটেবল গার্ডেন স্টার্ট করা যায় সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ গাইড দিব, যেটা বিগিনারদের জন্য খুব হেল্পফুল হবে। মানে এই কথাবার্তাগুলো কিন্তু আমার এই যে কিওয়ার্ডটা বা টাইটেলটা সেটার সাথে কিন্তু রেলেভেন্ট, এই রেলেভেন্সিটা রাখা লাগবে। আপনার টাইটেল হলো গিয়ে হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন ফর বিগিনার্স, কিন্তু আপনার ইন্ট্রোডাক্টরি প্যারা হইল গিয়ে মনে করেন কীভাবে ফুল চাষ করা যায়, এটা নিয়ে আপনি লিখলেন যে এভাবে ফুল চাষ করা যায়, বা এভাবে তুমি বাগানে বারান্দায় ফ্লাওয়ার গ্রো করতে পারো, তাহলে কিন্তু আপনার কিওয়ার্ডের সাথে বা আপনার টাইটেলের সাথে আপনার ইন্ট্রোডাকশনের প্যারাটা রিলেভেন্ট হইল না। সো তাইলে মানুষজন কিন্তু চলে যাবে। সো ফার্স্ট যে জিনিসটা করা লাগবে সেটা হলো গিয়ে আপনার টাইটেল বা আপনার কিওয়ার্ডের সাথে ইন্ট্রোডাক্টরি যে প্যারাটা সেটা যাতে রেলেভেন্ট হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে। এটা হলো গিয়ে ফার্স্ট ক্রাইটেরিয়া। টাইটেল কিওয়ার্ডের সাথে যায় এই জিনিসগুলো আমরা এখানে লিখব। এরপরের ক্রাইটেরিয়াটা হলো গিয়ে ইন্ট্রোডাক্টরি প্যারাতে অবশ্যই আপনাকে এটা লেখা লাগবে যে রিডাররা তারা এই আর্টিকেলটা পড়ে কি জানতে পারবে, তার এই আর্টিকেলটা কেন পড়বে, আর্টিকেলটা পড়ে তাদের লাভ কী, তাদের বেনিফিট কী, এই ব্যাপারগুলো আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাটায় আনবেন।
এতে কী হবে, রিডাররা খুব ভালোভাবে এন্টাইজড হবে, তারা খুব ভালোভাবে ইন্ট্রিক্ট হবে এবং তারা বুঝবে যে আচ্ছা ঠিক আছে, এই আর্টিকেলটা পড়লে আমি এই জিনিসগুলো আমি জানতে পারবো। দ্যাট মিনস আমার এই আর্টিকেলটা, তাহলে এই আর্টিকেলটা আমার জন্যই করা, বা আমার যেসব জিনিস জানার নিড, আমার যে একটা ভেজিটেবল গার্ডেন কীভাবে করে এটার যে আমার জানার ইচ্ছা, এই আর্টিকেলটা পড়লে সেটা আমার হয়ে যাবে, আমি এটা জানতে পারবো। তো আমি একদম রিয়েল লাইফে দেখাই হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন। এটা হলো গিয়ে তাদের টাইটেলটা, আর এটা হলো গিয়ে তাদের ইন্ট্রোডাক্টরি প্যারাটা। ঠিক আছে, সো আমি ইন্ট্রোডাক্টরি প্যারাটা একটু আপনাদের দেখাই। So you have been reading more and more about how nice it is to have a small vegetable garden, but you don't know where to start. Well, I'm going to break that down for you and easily show you how to start a vegetable garden. একদম পারফেক্ট, কারণ কি তারা এখানে বলে দিছে যে কিভাবে ভেজিটেবল গার্ডেন শুরু করতে হয়, যেটা আমার টাইটেলই আছে। তার মানে আমার টাইটেল বা কিওয়ার্ডের সাথে ফার্স্ট প্যারাটা একদম রিলেভেন্ট। ঠিক আছে, সো এইটা হলো কি এরকম রিলেভেন্সি থাকা লাগবে আমাদের। এরপর তারা আরও কিছু কথাবার্তা লিখছে যে দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো ইজ এনিওয়ান ক্যান হ্যাভ এ গ্রিন থাম, এরকম ব্যাপার স্যাপার, মানে ওইখান থেকে শুরু করে তারপর তারা লেখা শুরু করছে। সো এই যে তাদের যে ইন্ট্রোডাক্টরি প্যারাটা, তারা এখানে প্রচণ্ড রিলেভেন্ট আছে। এছাড়াও তারা এখানে লিখছে যে এই আর্টিকেলটা পড়ে একজন রিডার কী জানতে পারবে। যেমন সে লিখছে যে ইভেন ইফ ইউ ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট, মানে তুমি জানো না কোথা থেকে শুরু করতে হবে, সমস্যা নাই, আমি পুরো প্রসেসটা ব্রেকডাউন করবো এবং তোমাকে দেখাবো কীভাবে একটা ভেজিটেবল গার্ডেন করা যায়। তার মানে রিডার এই প্যারাটা পড়ে জানতে পারবে যে এই আর্টিকেলটা পড়ে সে কী জানতে পারবে। সব কিছু কিন্তু এই ফার্স্ট প্যারাটাতে রাইটার বুঝাই দিছে। দ্যাট মিনস ইট ইজ এ পারফেক্ট ফার্স্ট প্যারাগ্রাফ। এটা হলো আমার খুব ভালো একটা ইন্ট্রো। এরপর আমি বডিতে চলে যাব। অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি, আপনারা কি ইন্ট্রোডাক্টরি ব্যাপার স্যাপারটা বুঝছেন? এই শুরুর প্যারাটা কীরকম হওয়া উচিত না হওয়া উচিত? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? আমি খালি কথা বলে যেতেছি, আপনাদের ফিডব্যাক নেই, মানে ফিডব্যাক পেলে ভালো হতো। কোনো কোশ্চেন আছে আপনাদের? না ভাইয়া, আমার কোনো কোশ্চেন নেই, মোটামুটি বুঝতেছি ভাই। আচ্ছা, গুড। তো আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাটা হলো, আমাদের টাইটেল হলো, ইন্ট্রোডাকশন হলো। এরপর আমরা বডিতে চলে যাব। বডিতে গিয়ে আমরা যেভাবে আর্টিকেলটা লেখা যায়, যেভাবে আর্টিকেল লিখতে মানে লেখাটা আপনি রিসার্চ করে যত ইনফরমেশন আপনি নিয়েছেন সেটা কীভাবে লেখা যেতে পারে সেভাবে আপনি আর্টিকেলটা লিখবেন। আপনি আগে যেমন দেখাইছিলাম এরকম সাব হেডিংয়ে ভাগ করবেন বডিটা, তারপর বুলেট পয়েন্ট ইউজ করবেন, নাম্বারিং ইউজ করবেন, যত সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় আর্টিকেলটা সেটা আপনার বডিতে থাকবে। এরকম সাব হেডিং, বুলেট পয়েন্ট এগুলো আপনি ইউজ করবেন। সাব হেডিংয়ের ব্যাপারে একটা কথা বলি, যদি আপনি নিজে ব্লগ ওনার হন তাহলে যখন আপনি ব্লগে সাব হেডিংগুলো দিবেন তখন দেখবেন যে সাব হেডিংয়ের অনেকগুলো টাইপ আছে। টাইপগুলো হলো এরকম H1, H2, H3 এরকম করে 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 H6 পর্যন্ত আছে। H1টা মানে হলো গিয়ে যে সাব হেডিংটা সবচেয়ে বড় সাইজের, আর H6 হলো গিয়ে যে সাব হেডিংটা সবচেয়ে ছোট সাইজের। ঠিক আছে, সো আপনি আপনার পছন্দ মতো সাব হেডিং ইউজ করতে পারেন। এখানে ব্যাপার হলো কি H1টা আপনি কখনো আপনার আর্টিকেলের বডিতে ইউজ করতে পারবেন না, কারণ বাই ডিফল্ট আপনার যে টাইটেলটা সেটা H1 হয়ে থাকে। তো যদি আপনি টাইটেলও H1 থাকে আবার এখানে H1 থাকে তাহলে তো একটা আর্টিকেলের দুইটা টাইটেল হতে পারে না। তো যদি এরকম দুইটা টাইটেল থাকে তাহলে যে সার্চ ইঞ্জিন গুগল ধরা যাক সে কনফিউজড হয়ে যাবে আপনার ওয়েবসাইটের বা আপনার এই আর্টিকেলের টাইটেল কোনটা। তার জন্য আমরা কখনো H1টা ইউজ করব না, এটা আমরা টাইটেলে ইউজ করে ফেলছি। তাইলে আমাদের ইউজ করার জন্য আছে H2 থেকে H6 এই হেডিংগুলো। তো H2 ধরেন এটা আপনি যখন আর্টিকেলটা লিখবেন তখন আপনার বুঝতে হবে যে কখন কোনটা দেওয়া যায়। যেমন এখানে একটা হায়ারার্কির ব্যাপার আছে। ধরেন আপনি একটা H2 হেডিং লিখলেন আপনি, ঠিক আছে, আমি ধরে নিলাম এখানে আমার একটা H2 হেডিং আছে। এখন H2 হেডিংটাকে আমার ফার্দার ব্রেকডাউন করতে হবে। আমার এই H2 হেডিংটার ভিতরে আমি ছোট ছোট বিষয়ে ভাগ করব। তখন আমি কি করব, তখন আমি সিম্পলি H3 হেডিং ইউজ করব, কারণ আমি H2 হেডিংয়ের ভেতরে কিন্তু আছি। এই H2 হেডিংয়ের ভেতরে আমার যে কথাবার্তাগুলো বলা লাগবে সেগুলোকে আরও ছোটো ছোটো ভাগ করার জন্য আমি H3 হেডিং ইউজ করতেছি। আপনি ধরেন ফার্দার ভাগ করা লাগবে, H3 ভিতরে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো আপনি ছোটো ছোটো ভাগে ভাগ করবেন, তখন আপনি H4 ইউজ করবেন। মানে ইউ গেট দ্য পয়েন্ট। এরকম একটা হায়ারার্কি মেনটেন করা লাগে আর্টিকেল লেখার টাইমে। তো
আমার এই আর্টিকেলটার ক্ষেত্রে আমি ফার্স্টে যে হেডিংটা ইউজ করছি সেটা লাগে ফিডিং শিডিউল ফর সফট টার্টলস। তো এটা হলো গিয়ে একটা H2 হেডিং। তো এখন আমি যেটা করছি সেটা হলো কি সফট টার্টেলের খাবারের শিডিউলটা কেমন হওয়া উচিত এটা নিয়ে আমি কথা বলবো। বাট এটা ইটসেলফ অনেক বড় একটা হেডিং, এটাকে আমার আরও ছোটো ছোটো ভাগে ভাগ করা দরকার। যেমন একটা সফটওয়্যার টার্টেল যখন হ্যাসলিং অবস্থায় আছে, মানে একদম যখন বাচ্চা, একদম জাস্ট যখন সে বর্ন করছে, তখন তার খাবারের স্কেডিউলটা কেমন হওয়া উচিত। সে যখন ইয়াং, একটু বড় হয়েছে, তখন তার খাবারের স্কেডিউলটা কেমন হওয়া উচিত। আবার সফটওয়্যার টার্টেল যখন একদম অ্যাডাল্ট, একদম বড়, তখন তার শিডিউলটা কেমন হওয়া উচিত। এরকম 3টা ভাগে আমি ভাগ করছি। এই যে প্রত্যেকটা ভাগ এগুলো কিন্তু সব এই H2 হেডিংটার আন্ডারে আছে, এবং এই প্রত্যেকটা হলো গিয়ে H3 হেডিং। আমি জানি ব্যাপারটা খুব টেকনিক্যাল জায়গায় নিয়ে গেছি, বাট যেহেতু কন্টেন্টের উপর ফোকাস করতেছি তাই আমি একটু বলতেছি আপনাদের এগুলা। যখন আপনারা লিখবেন তখন কাজে লাগবে ব্যাপারগুলো। এই H2 হেডিংয়ের ভেতরে আমরা H3 হেডিংগুলো নিয়ে আমি যদি H2 হেডিংটাকে আমার ফার্দার ডিভাইড করা লাগে বা ফার্দার ব্রেক অ্যাপার্ট করা লাগে, তখন আমি এরকম H3 হেডিংটা ইউজ করতে পারবো। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম H2 আর H3 দিয়ে আর্টিকেলটা হয়ে যায়, H4 H5 যাওয়া লাগে না। বাট যদি আপনি যাইতে চান অবভিয়াসলি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এইটা আবার একটা H2 হেডিং, এইটা আবার একটা H2 হেডিং। যেমন হাউ মাচ শুড ইউ ফিড ইউর সফট টার্টেল, তোমার টার্টেলকে কতটুকু খাওয়াতে হবে। তো এইটার জন্য 2টা মেথড আছে, একটা হলো দ্য হেড মেথড আর একটা 15 মিনিটস রুল মেথড। এই মেথড 2টার নাম আমি নাম্বারিং করে দিচ্ছি, এবং প্রত্যেকটা মেথড আমি আলাদা আলাদা হেডিং দিয়ে এক্সপ্লেন করছি। এই 2টা মেথড কিন্তু পুরোটা এইটার আন্ডারে পড়ে, কতটুকু খাওয়াইতে হবে সফট টার্টেলকে। তাই আমি যেটা করছি সেটা হলো গিয়ে এইটাকে আমি H2 হেডিংয়ে রাখছি, আর এটাকে আমি H3 হেডিংয়ে রাখছি, এটাকে H3 হেডিংয়ে রাখছি। ঠিক আছে, আবার যখন এই সেকশনটা শেষ আমি নতুন আরেকটা সাব হেডিং শুরু করব, এটাকে আমি আবার H2 দিয়ে শুরু করছি। সো এইভাবে আপনার আর্টিকেলটার যে স্ট্রাকচারটা সেটা প্রোগ্রেস করবে। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে মূলত হেডিংয়ের ব্যাপার স্যাপার। আর আমি বলছিলাম ধরেন এটা তো H2 হেডিং, এইটা H2 হেডিং, এইটা H3। দেখেন H2 থেকে H3টা কিন্তু সাইজে ছোট। আবার যদি আমি এখানে H4 ইউজ করতাম, H4টা আরও ছোট হইতো। সো দ্যাটস দ্য পয়েন্ট, আপনার যত আপনি H5 6 যাবেন তত এগুলো আস্তে আস্তে ছোটো হবে, এবং এই সাবহেডিংগুলো ইউজ করে আপনি আপনার আর্টিকেলটা খুব সুন্দর করে ব্রেক অ্যাপার্ট করবেন। আর কনক্লুশনে কী করতে হবে, কনক্লুশনে আমরা সিম্পলি যেটা করব সেটা হলো গিয়ে এতক্ষণ যা যা কথাবার্তা বলছি সেটা সিম্পলি আমি একটা রিক্যাপ করতে পারি 2-3টা লাইন দিয়ে বা 1-2টা প্যারাগ্রাফ দিয়ে, অথবা আমি বলতে পারি যে থ্যাঙ্কস এতক্ষণ আমার আর্টিকেলটা পড়ার জন্য। তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি নিচের কমেন্ট বক্সে এই প্রশ্নটা আস্ক করতে পারো, আমি এই প্রশ্নের আনসার দিব। এরকম আপনি যেটা চান সেটা কনক্লুশনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই হলো গিয়ে মূলত একটা আর্টিকেলের স্ট্রাকচার। তো এখন যে কোশ্চেনটা আপনার মধ্যে আসতে পারে সেটা হলো গিয়ে ভাই ঠিক আছে আমি স্ট্রাকচারটা বুঝলাম, সব ঠিক আছে, কিন্তু আমি লিখবো কেমনে, মানে এই যে এত ইনফরমেশন কই গেল, এই যে এত ইনফরমেশন, হাউ অফেন শুড আই ফিড মাই সফট টার্টেল, এটার আন্ডারে যে আমি এত কথাবার্তা লিখলাম, এগুলো আমি পাবো কই, আমি জানবো কই। খুব অনেস্ট একটা কোশ্চেন এটা। সো ফার্স্ট ব্যাপার হলো গিয়ে আমার ক্ষেত্রে যেমন আমি টার্টেল নিজে পালছি, সো আমার অনেক আইডিয়া আছে এগুলো কীভাবে করা যায়, তাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু লিখতে পারি অনেক কিছু। বাট ধরে নিলাম আপনার গার্ডেনিং নিয়ে বা আপনি যে জিনিসটা নিয়ে শুরু করতে চাচ্ছেন সেটা নিয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি জানেনও না কীভাবে করা লাগবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো গিয়ে আপনি যে কিওয়ার্ডটা ঠিক করছেন সেটা নিয়ে আপনি সার্চ করলেন গুগলে সার্চ করার পর যে রেজাল্টগুলো আসছে সেগুলো দেখা লাগবে আমাদের, তারা কি করছে। যেমন 1টা 2টা 3টা পারলে সবগুলো আপনি দেখবেন, দেখে তাদের যে ইনফরমেশনগুলো আছে সেখান থেকে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে লিখবেন। কন্টেন্ট রাইটিংয়ের একটা প্রি রিকুইজিট বা প্রাইমারি প্রি রিকুইজিট হলো গিয়ে ইংলিশে ভালো হতে হবে, এটার কোনো বিকল্প নাই। সো যখন আপনার ইংলিশের উপর দক্ষতা বা ইংলিশের উপর আপনার গ্র্যাস্পটা যখন খুব ভালো হবে, তখন আপনি চাইলে এরকম একটা আর্টিকেল পড়ে বা একটা প্যারা পড়ে আপনি বুঝতে পারবেন যে রাইটার কী বুঝাতে চাইছে, তখন আপনি আপনার মতো করে ওই জিনিসটা আপনি লিখতে পারবেন। বাট এখানে একটা ব্যাপার হলো কি আমরা জাস্ট এই একটা আর্টিকেল থেকে আমাদের ফুল ইন্সপিরেশন নিব না, তাইলে তো এই আর্টিকেলটা আর আপনার আর্টিকেলটার মধ্যে পার্থক্য কী হলো যদি সব কিছু সেমই থাকে মোরলেস। সো আমরা যেটা করবো আমরা প্রত্যেকটা আর্টিকেল থেকে ইনফরমেশন প্রত্যেকটা আর্টিকেল থেকে আমরা ইনফরমেশন নিব,
প্রত্যেকটা আর্টিকেল থেকে ইনফরমেশন নিয়ে আমরা আমাদের আর্টিকেলটা একটা বড় সুন্দর একটা মিটি আর্টিকেল বানাবো, যেখানে আমাদের যে কম্পিটিটর আছে এরা প্রত্যেকে কিন্তু আমাদের কম্পিটিটর, তাদের প্রত্যেকের থেকে আমাদের আর্টিকেলটা যাতে বেশি ইনফরমেটিভ হয়, বেশি মানুষকে হেল্প করতে পারে, বেশি সুন্দর হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। বাট এই যে ইনফরমেশনগুলো, এই রিসোর্সগুলো, সেগুলো আমরা আমাদের কম্পিটিটররা যা লিখছে সেখান থেকে নিতে পারি, ঠিক আছে? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো গিয়ে ইউটিউব থেকে নেওয়া। আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আমি যদি এখন সার্চ করি এই সেম কিওয়ার্ড দিয়ে, তাহলে আপনি অনেক ভিডিও পাবেন। সো এই ভিডিওগুলো দেখে দেখেও আপনি আইডিয়া নিতে পারেন যে কীভাবে লেখা যেতে পারে। সে তো অবভিয়াসলি সব কিছু দেখাবে, সো আপনি এটা দেখে আপনি বুঝবেন, বুঝে আপনার মতো করে আপনি আর্টিকেলটা সুন্দর করে সাজায় লিখবেন। তো এইভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করি, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে যেটা বিগিনাররা প্রায় ফেস করে, সেটা হলো গিয়ে ডাইরেক্ট কপি পেস্ট করে ফেলা। একটা জিনিস দেখবেন, আমি কিন্তু এখানে বলছি আপনি কম্পিটিটরদের আর্টিকেলটা পড়ে সেটা থেকে ইন্সপাইরেশন নেবেন, আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখবেন। ইউ ক্যান নেভার এভার কপি পেস্ট ফ্রম এনি সোর্স ইন দ্য ইন্টারনেট। আপনি কোথাও থেকে কপি পেস্ট করতে পারবেন না। যদি আপনি এরকম এক লাইনও কপি পেস্ট করেন, তাহলে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে আপনার আর্টিকেলে অন্যান্য মানুষের জিনিসপত্র রাখা, কপি পেস্ট করে। তো যখন আপনার আর্টিকেলটা প্লেজিয়ারিজম থাকবে আপনার আর্টিকেলে, তখন এই যে গুগল, এই যে সার্চ ইঞ্জিন, আমরা কিন্তু আর্টিকেল লিখতেছি গুগলের ফার্স্ট পেজে আনার জন্য, এটাই আমাদের টার্গেট। কিন্তু যদি আপনার আর্টিকেল এরকম প্লেজিয়ারিজম থাকে, তাহলে গুগল কিন্তু আপনার এই আর্টিকেলটাকে এরকম ফার্স্ট পেজে আনবে না বা র্যাঙ্ক করবে না। এমন যদি হয় যে আপনি বারবার প্লেজারিজম করেই যাচ্ছেন, বারবার কপি পেস্ট করে যাচ্ছেন, আপনি এই আর্টিকেলটার 50% 60% কপি পেস্ট করে নিয়ে গেছেন আপনার আর্টিকেলে, এরকম হলে দেখা যাবে যে গুগল আপনার পুরো সাইটটাকে পেনাল্টি দিয়ে দিছে। পেনাল্টি মানে সোজা কথাই হলে গিয়ে আপনার সাইট থেকে গুগল তার যে ডিরেক্টরি আছে সেখান থেকে বাদ দিয়ে দিছে, ক্যান্সেল করে দিছে। তার মানে আপনার সাইট জীবনে গুগলের কোথাও র্যাঙ্ক করবে না। তো এই যে এই ব্যাপার স্যাপারগুলো আমাদের খেয়াল রাখা লাগবে, আমরা যাতে কপি পেস্ট না করি, আমরা যাতে প্লেজিয়ারিজম না করি, এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? আর নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কি ইমেজ বা ভিডিও, এই ব্যাপার স্যাপারগুলো, ইমেজ, ভিডিও, তারপর আর কি আছে, মাল্টিমিডিয়া, এই কন্টেন্টগুলো। এখন আমি একটু দেখাই আপনাদেরকে। আর্টিকেলে আমি যদি খালি প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফই লেখা যেতাম, তাহলে কিন্তু ব্যাপারটা জাস্ট বোরিং। আমি যদি মাঝে মাঝে ছবি দিই, ভিডিও দিই, তাহলে কিন্তু পুরো জিনিসটা একটু সুন্দর হয়। যেমন এখানে আমি শুরুতে একটা ছবি দিছি কচ্ছপের, দেখতেই ভালো লাগতেছে। তারপর একটু নিচে নাম দিয়ে আপনি একটা ভিডিও পাবেন। এরকম এই আর্টিকেলটা তো বড় না, আমার যেসব আর্টিকেল বড় সেখানে অনেক অনেক ছবি আছে মাঝখানে মাঝখানে। সো এই যে এই ছবিগুলা আপনি ট্রাই করবেন আপনার আর্টিকেলে দিতে। আর্টিকেলে আপনি যত বেশি ছবি দিবেন বা ভিডিও দিবেন, মাল্টিমিডিয়া যেটি কন্টেন্টগুলো আমরা বলি, ছবি, ভিডিও, এগুলা যত বেশি দিবেন তত বেশি আপনার যে রিডাররা তারা আর্টিকেলটা পড়ে বেশি মজা পাবে। যদি ভিডিও থাকে, ভিডিওগুলো দেখবে আপনার আর্টিকেলে পড়তে পড়তে। সো ওভারঅল আপনার রিডারদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে খুব। তো এখন একটা কথা হতে পারে যে ইমেজ আপনি পাবেন কোত্থেকে। ধরেন আপনার এটা টার্গেট হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন ফর বিগিনার্স, এটা নিয়ে আপনি আপনার আর্টিকেল লিখতেছেন। তো এখন আর্টিকেল লেখা শেষ, এখন কি আপনি এখান থেকে যে কারো, ধরেন আমি তার ইমেজটা কপি পেস্ট করে দিলাম, বা এরকম কি বলবো, তার সাথে ইমেজই দেয় নাই, ধরেন এই ইমেজটা নিলাম আমি, এই ইমেজটা নিয়ে আমি এরকম সেভ ইমেজ দিয়ে আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিলাম, না, করা যাবে না। কারণ এটা একটা প্লেজিয়ারিজম। আপনি অন্য মানুষের কন্টেন্ট, তার ছবি, তার পারমিশন ছাড়া আপনার সাইটে ইউজ করতেছেন। এটা খুব বড় ধরনের প্লেজারিজম, এবং এই কারণে যারা বড় বড় মার্কেটার তারা অনেক সময় কপিরাইট মামলার আওতায় পড়ে যায়, $500, $600, $700 দিতে হয়। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখা লাগবে। মানুষের ছবি তার পারমিশন ছাড়া ইউজ করতে পারবেন না। তো এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে আপনি করবেন কি, আপনি ছবি কই থেকে পারবেন? তো এখানে কয়েকটা ওয়ে আছে। একটা যেটা সবচেয়ে ভালো ওয়ে সেটা হলো গিয়ে, যদি আপনার নিজের কোনো ভেজিটেবল গার্ডেন থাকে, সো আপনি একদম রিয়েল লাইফ আপনার মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন। বা ধরেন আপনার নেইবার, সে একটা সবজির বাগান করছে, তো সে বাগানের ছবি তুলে সেই ছবিগুলো আপনি আপনার ব্লগে ইউজ করতেছেন। এটা খুবই ভালো, সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। কারণ এতে মানে যারা রিডাররা বুঝবে যে আপনি একজন অথেন্টিক মানুষ, আপনার নিজে আপনি যা করতেছেন সেটার ছবি আপনি তাদের সাথে শেয়ার করতেছেন। এই জিনিসটা খুব অথেন্টিক একটা ফিল দেয়।
বাট ধরেন আপনার বাগান নাই, আপনি জাস্ট এমনি একটা ব্লগ করতেছেন, কিন্তু এখন আপনার বাগান নাই, আশেপাশেও কারো বাগান নেই, আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন, সো তখন আপনি কিভাবে ছবি নেবেন? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, অনেক ওয়েবসাইট আছে যারা ফ্রি ইমেজ থাকে, যেসব ওয়েবসাইটে ফ্রি স্টক ইমেজ বলা হয়, ওইসব ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে ছবি ডাউনলোড করতে পারেন। যেমন আপনি যদি ফ্রি স্টক ইমেজ লিখে গুগলে সার্চ করেন, অনেকগুলো ওয়েবসাইট পাবেন, পিক্সেলস আছে, পিক্সাবে আছে, এরকম অনেকগুলো আছে। ধরেন আমি পিক্সেলে গেলাম, এখানে এসে আপনি আপনার টপিকটা লিখে সার্চ করবেন। যেমন আমার টপিক হলো গিয়ে গার্ডেনিং, বা আমি ভেজিটেবল গার্ডেন দিয়ে দিই। এগুলো লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমি অনেকগুলো ছবি পাবো। এই প্রত্যেকটা ছবি আপনি চাইলে ইউজ করতে পারবেন, এগুলোতে কারো কোনো কপিরাইট নাই, এগুলো ফ্রি টু ইউজ। যেমন আমি যদি এই ছবিটা ইউজ করতে চাই, এখানে এসে ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে আপনি আপনার সাইটে ইউজ করতে পারবেন। তো এইভাবে ইমেজ ইউজ করা যায়। এছাড়াও ফ্রি স্টক ইমেজ যেমন আছে, সেরকম প্রিমিয়াম স্টক ইমেজও আছে, যেসব ওয়েবসাইটের ছবি টাকা দিয়ে কিনা লাগে। ওইসব সাইটে ছবির কালেকশন অনেক বড় হয় আর অনেক ভালো ভালো ছবি পাওয়া যায়। বাট যারা বিগিনার তারা আপনারা ফ্রি স্টক ইমেজ দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে চাইলে আমরা ছবি নিতে পারবো। এরপর হলো গিয়ে ভিডিও, কিভাবে ভিডিও নেওয়া যায়। যেমন আমি দেখাইছিলাম, একজন ভিডিও নিয়েছিলেন, দেখেন উনি অনেক অনেক কিন্তু ছবি ইউজ করছে। সো এরকম ছবি আপনি আর্টিকেলের ভিতরে ইউজ করতে পারেন ভালোভাবে, অনেক সুন্দর লাগবে। আর যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো গিয়ে এখানে নাই, আচ্ছা হ্যাঁ পাইছি। তো দেখেন আর্টিকেলের ভিতর হুট করে একটা ভিডিও এসে বসতে, আমি যদি এখন একটা প্লে করি তাহলে কিন্তু ভিডিও প্লে হয়ে যাবে, ইউটিউবের একটা ভিডিও। এই জিনিসটাকে বলা হয় ভিডিও এমবেড করা আপনার ওয়েবসাইটে। নট নেসেসারি যে ভিডিওটা আপনারই বানাতে হবে, আপনার চ্যানেলের হতে হবে। আপনি ইউটিউবের যে কারো ভিডিও চাইলে আপনার ওয়েবসাইটে এমবেড করতে পারেন, এতে কোনো কপিরাইটের সমস্যা হয় না, এটা বরং আরও ভালো হয়। যেমন আমার আর্টিকেলটা হলো গিয়ে হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন ফর বিগিনার্স, এটা নিয়ে আমি অনেক কিছু লিখলাম, বাট আমার মনে হচ্ছে যে আমি যদি এটার উপর একটা ভিডিও আমার রিডারদের দিতে পারি তাহলে রিডাররা আরও বেশি উপকৃত হবে, আরও বেশি তারা বুঝবে ব্যাপারটা। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সিম্পলি আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে গিয়ে আমি এটা লিখে সার্চ করলাম, কিওয়ার্ডটা লিখে সার্চ করে আমার পছন্দ মতো একটা ভিডিও আমি চাইলে সিলেক্ট করব। ধরেন এই ভিডিওটা সিলেক্ট করে চাইলে আমি এই ভিডিওটা আমার আর্টিকেলে, আমার কন্টেন্টে এটার মতো করে এমবেড করে দিতে পারি। ঠিক আছে, এমবেড কীভাবে করা লাগে সেটা আমি এখন দেখাবো না, টেকনিক্যাল ব্যাপার স্যাপার ইউটিউবে আপনারা সার্চ করলে অনেক পাবেন, একদম ইজি। সো মানে জাস্ট বলতেছি আর কি, এরকম মাল্টিমিডিয়া কন্টেন্ট, ইমেজ, ভিডিও, এগুলা এমবেড করলে আপনার যে ফুল কন্টেন্টটা আরও সুন্দর লাগবে, আরও অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। অনেক কথা বলে ফেলছি, এতটুকু কি বোঝা গেছে? আমি কি বোর্ড করতেছি সবাইকে? হ্যালো, হ্যাঁ ভাই, বোঝা গেছে, বুঝতে পারছি। সবাই কি ঘুমাই গেছে নাকি? আমি কথা বলে যেতেছি। সবাই একটু রেসপন্স করলে ভালো হয় আর কি। ভাইয়া বুঝতে পারছি, ঘুমাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তো মূলত অনেক 1 ঘন্টা হয়ে গেছে। কন্টেন্টের ব্যাপারে যে প্রাইমারি আইডিয়াটা আমি দিতে চাইছিলাম, হোপফুলি দিতে পারছি। আপনাদের একটু আমি বোঝাতে পারছি যে ব্লগের জন্য একটা কন্টেন্টের স্ট্রাকচার কীরকম হওয়া উচিত, কন্টেন্টের ক্যারেক্টারিস্টিক্স কেমন হওয়া উচিত, কী থাকা উচিত, কী থাকা উচিত না। তো লাস্টে আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। এই পয়েন্টগুলো কী হলো হট করে, আচ্ছা যাই হোক, এই পয়েন্টগুলো আপনার আর্টিকেলটাকে আরও ভালো করতে খুব হেল্প করবে। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হলো কি, আপনি যখন একজন আর্টিকেল লিখবেন সবসময় আপনাকে আপনার রিডারদের কথা চিন্তা করতে হবে, কোন জিনিসটা করলে আপনার রিডাররা বেশি হেল্পড হবে। আপনি যত বেশি আপনার রিডারদের হেল্প করতে পারবেন, যত বেশি আপনার রিডারদের জন্য আপনি কন্টেন্টটা বানাবেন, তাদের হেল্প হয় এমন ইনফরমেশন দিবেন, তারপর তারা যাতে ভালোভাবে পড়তে পারে এমনভাবে সুন্দর করে আপনার আর্টিকেলটা সাজাবেন, বুলেট পয়েন্ট দিবেন, নাম্বারিং করবেন, তারপর তারা যাতে পড়ে মজা পায়। আপনি ইচ্ছামতো ছবি দিলেন, ভালো ছবি দিলেন, ভিডিও কন্টেন্ট দিলেন,
এরকম রিডারের জন্য আপনি যত কিছু করতে পারবেন আপনার এন্ড থেকে, আপনার আর্টিকেলটা তত ভালো পারফর্ম করবে সার্চ ইঞ্জিনে। গুগল তো একটা সার্চ ইঞ্জিন, তার প্রাইমারি কাজ হচ্ছে যখন কেউ কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তার সামনে ওই আর্টিকেলগুলাই দেখানো যে আর্টিকেলগুলো পড়ে ওই মানুষটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হেল্প পাবে। তাই আপনার আর্টিকেলটা যখন মানুষকে খুব ভালোভাবে হেল্প করবে তখন গুগল অটোমেটিক আপনার আর্টিকেলটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসবে এবং বেশি বেশি মানুষ আপনার সাইটে যাবে, বেশি বেশি মানুষ আপনার সাইটে যে হেল্প হবে এবং অ্যাট দ্য প্রসেস আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। সো এই হলো গিয়ে ব্যাপারটা, আমাদের অলওয়েজ রিডারদের কথা চিন্তা করা লাগবে। এরপর সেটা হলো গিয়ে হেল্পফুল হতে হবে, আমি বললামই। যত বেশি আপনি ইনফরমেটিভ করতে পারবেন ইনফরমেটিভ করবেন। যেমন আপনি যদি রিসার্চ করার টাইমে খালি এই একটা আর্টিকেল থেকে রিসার্চ করে আর্টিকেলটা লিখেন তাহলে কিন্তু বেশি লাভ হইল না। তার মানে এই আর্টিকেলে যা আছে আপনার আর্টিকেলও তা আছে। সো আপনি ট্রাই করবেন 5টা 10টা 12টা যতগুলো সোর্স পাওয়া যায় সবগুলো থেকে আইডিয়া নিয়ে, রিসোর্স নিয়ে, ইনফরমেশন নিয়ে আপনার আর্টিকেলটা লেখার জন্য। আর লাস্টের যে দুইটা ব্যাপার সেটা হলো গিয়ে, আমি যে বললাম প্লেজারিজম নিয়ে কথা বললাম, প্লেজারিজম করা যাবে না, আপনি কপি পেস্ট করবেন না। বাট তাও আপনার চিন্তা হতে পারে আচ্ছা আমি তো অনেক জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছি, রিসোর্স নিছি, আমার মনের অজান্তেও এমন হতে পারে যে হয়তো বা আমার 1-2 লাইন আমার কপি পেস্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে আমার ওয়েবসাইটে বা আমার আর্টিকেলটায় প্লেজারিজম আছে কি নাই সেটা চেক করার অনেকগুলো টুলস আছে। ফ্রি টুলসও আছে আবার পেইড টুলসও আছে। ফ্রি টুলসগুলো ভালো না, এগুলো খুব বাজে। পেইড যে টুলটা এটা হলো গিয়ে copyscape.com। এই copyscape.com এসে আপনি চাইলে আপনার আর্টিকেলটা দিয়ে চেক করতে পারেন। যেমন এখানে যদি আমি লগ ইন করে আমি এখানে ধরেন আমার আর্টিকেলটা আমি এটা পুরোটা সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে প্রিমিয়াম সার্চ দিলে এই টুলটা আমাকে বলে দিবে যে আমার আর্টিকেলে অন্য কারো কপি করা কন্টেন্ট আছে কি নাই। বাট এটা প্রিমিয়াম, কিছু টাকা পয়সা খরচ হবে। সো নতুনদের জন্য হয়তো বা এটা সুইটেবল না, তাই আমি বলবো যে আপনারা সতর্ক থাকবেন যাতে কোনো কপি পেস্ট না হয়, এটাই হলো গিয়ে বেস্ট ওয়ে। আর সেকেন্ড অপশন হলো গিয়ে গ্রামারলি একটু দেখাই আমি। গ্রামারলি একটা ওয়েবসাইট যেটা আপনি লিখায় তো অনেক সময় আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক্স হয়ে যাইতেই পারে। যেমন কি আসলে এটা আমাদের লিখে অনেক সময় আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক্স হতে পারে। ধরেন আপনার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস ইএস এসব যোগ হয়, আপনি যোগ করতে ভুলে গেলেন বা আপনি কোনো বানান ভুল করলেন বা কোনো টাইপ, এগুলো তো হইতেই পারে। এগুলো যাতে না হয় বা এগুলো যাতে ফাইন্ড আউট করা যায় এই জন্য এই টুলটা খুব ভালো কাজ করে। এই টুলটা ফ্রি টুল, আপনি চাইলে এটার ক্রোম এক্সটেনশন নামাইতে পারেন। যেমন আমার এখানে ক্রোম এক্সটেনশন আছে। সো এখন যদি আমার ক্রোম এক্সটেনশনটা থাকলে আপনি যখন ইন্টারনেটে এরকম ব্লগে যখন কোনো কিছু লিখবেন, যদি কোনো কিছু ভুল হয় তাহলে তার এরকম একটা লাল আন্ডারলাইন করে দিবে, সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ভুল হয়েছে বা আপনি এটা ঠিক করা যেতে পারে। এছাড়াও গ্রামারলির আরেকটা অপশন আছে, সেটা হলো গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের একটা এক্সটেনশন, সেটা সম্ভবত গ্রামারলি MS ওয়ার্ড লিখে যদি সার্চ করি, হ্যাঁ গ্রামারলি MS ওয়ার্ড লিখে সার্চ করে ফার্স্ট রেজাল্টে আসবেন, এসে এখানে ক্লিক করবেন গেট ইট ফর উইন্ডোজ ফ্রি। এটা ইনস্টল করার পর যেটা হবে সেটা হলো গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যদি আপনি আর্টিকেলটা লিখেন, আমি যদি ওয়ার্ডে যাই তাহলে আপনার ওয়ার্ডের সাথে গ্রামারলিটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে। তার মানে ধরেন আপনি আর্টিকেলটা লিখলেন, ধরেন আমি এতটুকু আর্টিকেল লিখলাম, আর্টিকেলটা লেখার পর আমি দেখতে চাচ্ছি এখানে গ্রামারের সমস্যা আছে কিনা। তো আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে সে আমাকে গ্রামারের যদি কোনো প্রবলেম থাকে বুঝাই দেবে। যেমন এখানে দেখা যাচ্ছে কোনো ইস্যু নাই, দ্যাট মিনস দ্য আর্টিকেল ইজ ফাইন। তো এই হলো গিয়ে মোটামুটি গ্রামার, আপনি চাইলে গ্রামারলি ইউজ করে গ্রামার চেক করতে পারেন। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডিফল্ট স্পেল চেকার আছে, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে আসেন কোনার দিকে এটা পাবেন, বা অন্য কোথাও থাকতে পারে, এটা খোঁজা লাগবে যে এই জিনিসটার উপরে ABC লেখা, নিচে একটা টিক চিহ্ন দেওয়া, স্পেলিং অ্যান্ড গ্রামার, এখানেও থাকবে, অথবা যদি রিভিউতে আসেন এখানেও পাবেন। এটা ক্লিক করলে সে যদি কোনো সমস্যা থাকে, টুকটাক সমস্যা, এগুলো সে আপনাকে ধরাই দেবে। তো এই হলো গিয়ে মূলত গ্রামার চেক করার ব্যাপার, প্লেজিয়ারিজম চেক করার ব্যাপার। এতটুকু আসলে আমি শেয়ার করতে যাচ্ছিলাম আজকের এই সেশনে।
এই আর কি, আপনাদের কি কোনো কোশ্চেন থাকলে করতে পারেন বা কোনো কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারেন। জি ভাইয়া, আমার অ্যাকচুয়ালি কয়েকটা কোশ্চেন ছিল। হ্যাঁ। আর কোশ্চেন প্রথম কোশ্চেনটা বলি, সেটা হচ্ছে যে নিশ সাইটের কথা যেটা বললেন, এটা কি পোর্টফোলিও নিশ সাইট হিসেবে ইউজ করা যায়? আচ্ছা, পোর্টফোলিও বলতে কি আপনি মানে বুঝতে যাচ্ছেন যে আপনার পার্সোনাল ইনফরমেশন থাকবে এরকম ব্যাপারটা আপনার জি জি, মানে প্রফেশনাল কন্টেন্ট রাইটারদের তো মেবি একটা পোর্টফোলিও নিশ সাইট থাকা লাগে, হুম 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 তো ওইটার জন্য বলছি। হ্যাঁ, অবভিয়াসলি পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজের একটা ব্লগ সাইট বা ওয়েবসাইট বানাতে পারেন, অথবা এখন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি এরকম পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। যেমন একটা হলো গিয়ে medium.com। এই medium.com-এ এসে আপনি চাইলে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলে বিভিন্ন টপিকের উপর আপনি আর্টিকেল লিখতে পারেন, ঠিক আছে? তো আর্টিকেল লিখে মিডিয়ামে আমি অলরেডি লিখি, আচ্ছা। প্রোফাইল আছে, আচ্ছা, তো এটাতে লেখা হয়। এছাড়া উইক্সে আর ওয়ার্ডপ্রেসেও তো ওয়েবসাইট করা যায়। এখন ওইটা করা কি বেটার, নাকি এমনি মানে নিজের মতো করে একদম প্রপারলি একটা ওয়েবসাইট তৈরি করা বেটার? অবভিয়াসলি যদি আপনি নিজের একটা ওয়েবসাইট বানাতে পারেন, ইট ইজ ফার মাচ বেটার, কারণ এটা খুবই প্রফেশনাল। এবং মিডিয়ামের থেকে যখন একজন ক্লায়েন্ট আপনার একটা ওয়েবসাইট দেখবে তখন খুবই ইমপ্রেসড হবে। যেমন আমার আছে পোর্টফোলিওটাই muntasirrahman.com। কেউ যদি এখানে আসে তাহলে সে আমার পোর্টফোলিও দেখতে পারবে, আমি কি করি না করি, আমার কি কি সাইট আছে না আছে, এগুলো সব সে দেখতে পারবে। এটা আমার পোর্টফোলিও সাইট। বাট আপনার ক্ষেত্রে ধরেন এখানে আপনি এসে আপনার বিভিন্ন আর্টিকেল আপনি লিখে দিলেন বা আর্টিকেলের শোকেস করলেন, সো এইভাবে আপনি পোর্টফোলিও বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি করা যায় এই জিনিসগুলো। আচ্ছা ভাইয়া, আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে একটা ওয়েবসাইট করার পরে কয়টা, মোটামুটি আনুমানিক কয়টা কন্টেন্ট হলে মানে অ্যাডসেন্স করা যায়? আচ্ছা, অ্যাডসেন্সের ব্যাপারটা বর্তমানে এখন অনেকটু খুব ভেগ মানে দেখা যায় কারো ওয়েবসাইটে 10টা কন্টেন্ট আছে, এরপর অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করতে দিছে হয়ে গেছে, আবার কারোতে 40টা 50টা আছে, এরপর দিছে তাও হয় না, অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতেছে না। সো গুগলের এই অ্যাডসেন্সের ক্ষেত্রে আসলে খুব শিওর হয়ে অনেক কিছু বলা যায় না। আমি যেটা সাজেস্ট করব যে অ্যাটলিস্ট আপনি 30টা 40টা আর্টিকেল লিখবেন। অ্যাকচুয়ালি অ্যাডসেন্সের ক্ষেত্রে অ্যাডের যে পেমেন্টটা খুবই কম থাকে, তাই খুব ভালো একটা ট্রাফিক না আসা পর্যন্ত অ্যাডসেন্স দিয়ে খুব লাভ হবে না। যখন আপনার সাইটে আপনি দেখতেছেন যে 5-6 হাজার 7 হাজার ট্রাফিক আসতেছে প্রতি মাসে, তখন আপনি অ্যাডসেন্স দিয়ে দেন, তাহলে একটা মোটামুটি একটা ইনকাম করার আশা থাকতে পারে। মানে ট্রাফিক অনুযায়ী আমি ওটা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, ট্রাফিকটাই মেইন। আর ওয়েবসাইটে 20-30টা কন্টেন্ট থাকলে ভালো হয়, কারণ অ্যাডসেন্স দেখে যে আপনার ওয়েবসাইটটা ভারী নাকি পাতলা। ভারী মানে অনেক কন্টেন্ট আছে, পাতলা মানে 1-2টা কন্টেন্ট আছে। সো এই জিনিসটা দেখা লাগবে। তারপর অ্যাডসেন্স এটাও দেখবে যে আপনি অন্যান্য মানুষের কন্টেন্ট কপি পেস্ট করছেন কিনা, আপনি অন্যান্য জায়গা থেকে কপিরাইট করা ইমেজ ইউজ করতেছেন কিনা, এই অনেকগুলো ব্যাপার তারা দেখে তারপর আপনাকে একটা ভার্ডিক্ট দিবে যে আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না। সো এই সবগুলো ব্যাপার একটু দেখা লাগবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে বেসিক এসইও আর ব্যাকলিংকস এটা সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি এসইওর দিকে ইচ্ছা করেই যাইনি, কারণ এসইও ইটসেলফ ইজ এ ভেরি হিউজ টপিক। জি, তাও একটু বলি আমি। এসইওটা মূলত হলো গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিসে যাচ্ছে? এসইও খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের মার্কেটারদের জন্য। এটা হলো গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফুল নাম। যদি আমি বাংলা ভাষায় বলতে চাই সেটা হলো গিয়ে যাতে এই গুগলে আমি যখন আমার এই আর্টিকেলটা লিখে ধরেন আমি সার্চ করতেছি, আর্টিকেলটা লিখে যখন আমি সার্চ করতেছি, তখন আমার এই আর্টিকেলটা যাতে গুগলের ফার্স্ট পেজে একদম প্রথম দিকে থাকতে পারে, তার জন্য আমার কিছু অপটিমাইজেশন করা লাগে, কিছু কাজ করা লাগে। এই জিনিসটারই একটা গাল ভরা নাম হলো গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো মূলত আমার কাজ হবে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমি করব, আমার টার্গেট থাকবে আমার আর্টিকেলটা যাতে একদম সার্চ ইঞ্জিনের প্রথম দিকে থাকে। তো এই এসইওর অনেক ব্যাপার স্যাপার আছে। এসইওকে মেইনলি 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে অন পেজ এসইও, আরেকটা হলো গিয়ে অফ পেজ এসইও। আমি জাস্ট ছোট আইডিয়া দিব। অন পেজ এসইওর যে কাজগুলা, এই কাজগুলা 2 ভাগে ভাগ করতেছি আমরা, অন পেজ এসইও, অফ পেজ এসইও।
অন পেজ এসইও বলতে বোঝায় এমন সব কাজ যেগুলো আপনি আপনার সাইটে করতে পারবেন, থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন সাইট। আর অফ পেজ হলো গিয়ে এমন সব কাজ যেগুলো আপনার সাইটে করা সম্ভব না, অন্য অন্য জায়গায় করতে হবে, থিংস টু ডু আউটসাইড ইউর সাইট। এই দুইটা বেসিক ডিফারেন্সিয়েশন আছে অন পেজ আর অফ পেজ এসইওর। তো অন পেজটা নিয়ে একটু কথাবার্তা বলি। অন পেজের ক্ষেত্রে যে ব্যাপারটা মূলত আমাদের খেয়াল রাখা লাগবে, আমরা যখন আর্টিকেলটা লিখব আমাদের যে প্রাইমারি কিওয়ার্ডটা, যেমন এটা ধরেন আমার প্রাইমারি কিওয়ার্ডটা, এটা ট্রাই করতে হবে যাতে আমার টাইটেলে থাকে। এটা হলো একটা অন পেজ এসইওর ব্যাপার। তারপর আমি ট্রাই করব যদি সম্ভব হয় এই কিওয়ার্ডটা বা এই কিওয়ার্ডের সাথে রিলেটেড কোনো কিছু যাতে আমি সাব হেডিংয়ে যেতে পারি, বা আমার ওভারঅল কন্টেন্টটা যাতে এই কিওয়ার্ডটার উপর রিফ্লেক্ট করে। আগেরকার যুগে 2012-13 সালের দিকে যখন গুগল আরও অনেক নবীন ছিল, তখন মানুষজন করতো কি, এই কিওয়ার্ডটার সাথে যাতে আপনার কন্টেন্টটার রেলেভেন্সি থাকে তাই করতো কি, কিওয়ার্ডটা জাস্ট কপি করে আর্টিকেলে প্রায় ধরেন আপনার জায়গায় জায়গায় পেস্ট করে দিত। যেমন এখানে পেস্ট করে দিল, এখানে পেস্ট করে দিল, মানে ইচ্ছা মতো কিওয়ার্ড দিয়ে ভরায় ফেলতো। ও তখন গুগল মনে করতে কি, এই আর্টিকেলটাতেও এই কিওয়ার্ডটা অনেকবার আছে, তার মানে এই আর্টিকেলটা মনে হয় কিওয়ার্ডের জন্য খুবই রিলেভেন্ট, তার মানে এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে তখন আমি আর্টিকেলটা দিয়ে দিব। বাট ওইটা খুব আগের ধারণা, এখন বর্তমানে আর এইসব নাই। এই জিনিসটাকে আমরা কিওয়ার্ড স্টাফিং বলি, কিওয়ার্ড দিয়ে স্টাফ করা সব কিছু। সো এখন আর এইসব ব্যাপার নাই। এখন আপনি জাস্ট যদি আপনার টাইটেলে কিওয়ার্ডটা রাখেন, আর্টিকেলের শুরুর দিকে, মাঝে একবার বা শেষের দিকে একবার, অনেকে যেটা করে যে প্রতি 1000 ওয়ার্ডের আর্টিকেলে 2-3 বার কিওয়ার্ডটা রাখার ট্রাই করে। এইরকম বেসিক কিছু ব্যাপার যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি অন পেজ এসইওর কাজটা হয়ে যাবে, আর তেমন চিন্তা করতে হবে না। আর টেকনিক্যাল ব্যাপার স্যাপার আরও অনেক কিছু আছে, অনেক টেকনিক্যাল জিনিস আছে অন পেজ এসইওর, ওগুলো না আমি এখন কথা না বলি, কারণ সবাই প্রিপেয়ার্ড না ওই টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলোর জন্য। জি ভাইয়া, থ্যাংক ইউ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে তাসনিম করছে, তুমি কি বলবা তাসনিম? আমি পড়বো। হ্যাঁ ভাই, আপনি রিড আউট করে দেন। আচ্ছা আচ্ছা। তো ও জিজ্ঞাসা করছে, হাউ টু ফর্ম আ ওয়েবসাইট লাইক ইয়োর্স, ওয়েদার ইনিশিয়াল কস্ট কত থাকবে এটার জন্য, আর হাউ মাচ উইল ইউ রেট পেইড ব্লগ রাইটিং অ্যাজ এ potential sector for partial income for varsity student, can I skip tuitions and invest more time in it? আচ্ছা ঠিক আছে। ফার্স্টে হলো গিয়ে ফার্স্ট কোশ্চেনটা বলতো আগে ভুলে গেছি, ফার্স্ট পার্টটা বল। বলতে চাই, হাউ টু ফর্ম আ ওয়েবসাইট লাইক yours, whether initial cost is repaid or not. আচ্ছা ঠিক আছে। তো একটা ওয়েবসাইট বানাতে কেমন খরচ পড়তে পারে, পারফেক্ট একটা কোশ্চেন। সো আমি ব্রেকডাউন করে দেখাই। ফার্স্টেই একটা ওয়েবসাইট যখন আপনি বানাবেন তখন দুইটা জিনিস মাস্ট লাগবে, এই দুইটা জিনিস ছাড়া ওয়েবসাইট বানানো সম্ভব না। একটা হলো গিয়ে ডোমেইন, একটা হলো গিয়ে হোস্টিং। ডোমেইনটা কি, আপনার ওয়েবসাইটের নামটা, এই যে theturtlehub.com, এই নামটা ধরেন আমি যে নিচ্ছি, এই নামটা কিন্তু আমার ভাড়া করা লাগছে এক জায়গা থেকে, প্রতি বছর এই নামটার জন্য আমাকে একটা ভাড়া দেওয়া লাগে। তো এটা হলো গিয়ে ডোমেইনের কস্ট। তো ডোমেইনের কস্ট কেমন হতে পারে, এটা এক এক জায়গায় এক এক রকম। মোর অর লেস আপনাকে ইয়ারলি $10 to $15 স্পেন্ড করতে হবে ডোমেইনের জন্য। এটা হলো গিয়ে ইয়ারলি, প্রতি বছরে। আর এরপর যে ব্যাপারটা সেটা হলো গিয়ে হোস্টিং। হোস্টিংটা হলো গিয়ে আপনার যে সাইটটা, এই যে এত সব ফাইল, এত ছবি টবি, এত ফাইলগুলো তো এমন একটা সার্ভারে থাকা লাগবে, যে সার্ভারে আপনার ওয়েবসাইটটা বলা যায় কি বলবো, ওয়েবসাইটটা আপনার ওই সার্ভারই থাকবে। যখন কেউ turtlehub.com লিখে সার্চ করবে, ওই সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা আসবে। আমি আর একটু সহজ করে বলি, মনে হচ্ছে আমি খুব জটিল করতেছি। ধরেন এটা আপনার একটা দোকান, ঠিক আছে, আপনি একটা দোকান দিবেন। ফার্স্টে দোকানের একটা নাম লাগবে, এই যে নামটা, এই নামটা হলো গিয়ে ডোমেইন নেম, আপনার যে সাইনবোর্ড নামটা। এই দোকানটা যে দিয়েছেন, এই একটা জায়গার উপর তো দোকানটা দিচ্ছেন, একটা জমির উপর, ওই জমির উপর বা ওই জায়গাটার একটা ভাড়া কিন্তু দেওয়া লাগবে। এই জমিটা ভাড়াটা ওইটা হলো গিয়ে হোস্টিং, ঠিক আছে, এটা হলো একদম নর্মাল ব্যাপার। সো এই ডোমেইনও লাগবে, হোস্টিংও লাগবে আমাদের, যেখানে আমাদের সাইটটা থাকবে। হোস্টিংয়ের জন্য ডিপেন্ড করে, অনেক ভ্যারাইটি অফ হোস্টিং আছে। সবচেয়ে চিপ যেটা, সেটা মোটামুটি $20 থেকে $25 লাগে ইয়ারলি। সো আমি চিপটা নিয়ে হিসাব করি, আপনার একটা ওয়েবসাইট বানানোর জন্য
প্রতি বছর অ্যাটলিস্ট অ্যারাউন্ড $50 ইনভেস্ট করার মতো থাকা লাগবে। এটা হলো গিয়ে মাস্ট। এরপর আর অনেক চাইলে খরচ আছে, যেমন এই খরচগুলো কিন্তু মাস্ট না, যেমন এই দুইটা হলো গিয়ে মাস্ট, ঠিক আছে, মাস্ট। আর এইগুলো হলো গিয়ে অপশনাল। অপশনাল ভিতরে ফার্স্টে যেটা পড়ে সেটা হলো গিয়ে থিম, আপনার ওয়েবসাইটের থিমটা। এই যে আমি একটা ওয়েবসাইট করছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, এখানে একটা লোগো আছে, এরকম 4টা ভাগ আছে, খুব সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইন কিন্তু আমি নিজে করি নাই, আমি ওয়েব ডিজাইন এত ভালো পারি না। আমি কি করছি, আমি একটা থিম ইনস্টল করছি, যে থিমটা এই পুরা ডিজাইনটা করে দিছে। সো এটাই হলো গিয়ে থিমের কাজ। তো এখন থিম ফ্রিতেও পাওয়া যায়, পেইডেও পাওয়া যায়। যদি আপনি একদম নতুন হিসেবে শুরু করেন, ইউ ক্যান স্টার্ট উইথ এ ফ্রি থিম, কোনো সমস্যা নাই। আমি আমার জার্নি ফ্রি থিম দিয়ে শুরু করছি। আর যখন আপনার একটু টাকা পয়সা হতে থাকবে, তখন আপনি চাইলে পেইড থিমে যেতে পারেন। পেইড থিমের দাম মোটামুটি $50 to $100 ভেতর থাকে, এর চেয়ে কমও হতে পারে, বেশি হতে পারে, বাট অ্যারাউন্ড দিস রেঞ্জের ভিতর থাকে। তো থিম হয়ে গেল। এরপর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যেটা, সেটা হলো গিয়ে কন্টেন্ট বা আর্টিকেল লেখা। এখন যদি আপনি নিজে আর্টিকেল লিখতে পারেন, তাহলে কন্টেন্টের পিছনে আপনার $0 ইনভেস্ট করতে হবে, কোনো কিছু ইনভেস্ট করতে হবে না, কারণ আপনি নিজে লিখতে পারতেছেন। বাট ধরেন আপনি নিজে লিখতে পারেন না, তখন কি করবেন? তখন আপনাকে রাইটার হায়ার করতে হবে। তো এই রাইটারের প্রাইসটা ক্ষেত্র বিশেষে এক এক রকম হয়। যেমন যদি আপনি নেটিভ রাইটার হায়ার করেন, নেটিভ রাইটার বলতে বোঝা যাচ্ছে যে আমেরিকান রাইটার, যারা একদম কোর ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেসব কান্ট্রি রাইটার হায়ার করলে অনেক দাম, মোটামুটি 1000 ওয়ার্ডের জন্য আপনাকে হয়তো বা কত 25-30 বা $25 to $50 দেওয়া লাগতে পারে 1000 ওয়ার্ডের জন্য, যেটা হিউজ। সো সম্ভবত আপনি এটা করতে পারবেন না। সো নেক্সট যেটা ব্যাপার, সেটা হলো গিয়ে বাংলাদেশি রাইটার হায়ার করা। তো বাংলাদেশি রাইটার হায়ার করার অনেকগুলো ওয়ে আছে। একটা হলো গিয়ে লোকাল ফেসবুক গ্রুপ থেকে রাইটার খোঁজা, এটা আপনি খুঁজতে পারেন। তারপর আরেকটা হলো গিয়ে কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করা, রাইটিং এজেন্সির সাথে। তো যখন আপনি লোকাল ফেসবুক গ্রুপে, রাইটিংয়ের অনেক গ্রুপ টুপ আছে, ওখানে দেখবেন যে মানুষজন পোস্ট করতেছে যে আমি লেখালেখি পারি, সো আমাকে সুযোগ দাও, বা আমি আর্টিকেল রাইটার চাইলে আমাকে নিতে পারো, হায়ার করতে পারো। সো এইসব রাইটারের ক্ষেত্রে প্রাইসটা ডিপেন্ড করে। যদি রাইটার নতুন হয়, এমন হতে পারে 1000 ওয়ার্ডের জন্য সে $200 নিছে বা $300 নিছে। বাট যদি রাইটার এক্সপিরিয়েন্সড হয়, ভালো হয়, তাহলে সে আরও বেশি নিবে, 1000 ওয়ার্ডের জন্য $1000, $1200 নিতে পারে সে। ইট অল ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি। আবার একজন রাইটার ধরেন 1000 ওয়ার্ডের জন্য সে $1000 নিছে, বাট দ্যাট ডাজেন্ট মিন হি ইজ প্রডিউসিং গুড কোয়ালিটি কন্টেন্ট। টাকা বেশি নিলেই যে কন্টেন্ট ভালো হচ্ছে তা নেই, এটা আপনাকে বিচার করতে হবে, আপনাকে বুঝতে হবে কন্টেন্টের ব্যাপারটা, কন্টেন্টের কোয়ালিটিটা কীরকম, কন্টেন্টটা ভালো নাকি খারাপ। সো এই লোকাল যে রাইটারদের ক্ষেত্রে সমস্যাটা হলে গিয়ে খুব কম দামে রাইটার পাওয়া গেলেও কোয়ালিটিটা আপনাকে বোঝা লাগবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি এত ভালো থাকে না। আর সেকেন্ড যেটা হলো কোনো একটা এজেন্সির সাথে আপনি কন্টেন্ট করতে পারেন। যেমন আমার একটা এজেন্সি আছে, এই যে রাগিব বললো, রাইটার্স মোশন। আমি এরকম আর্টিকেল রাইটিং সার্ভিস প্রোভাইড করি। আমার এজেন্সিতে আমার টিম অফ রাইটার্স আছে। আমার এজেন্সিতে আমার আর্টিকেল রাইটিংয়ের খরচ হলো গিয়ে 1000 ওয়ার্ডের জন্য $1500। সো এটার উপরে আর কি, এখন আপনি কতগুলো কন্টেন্ট দিচ্ছেন। আপনার যদি টার্গেট থাকে 30,000 কন্টেন্ট দেওয়ার, তাহলে আপনি চিন্তা করে দেখেন 1000 ওয়ার্ডের জন্য কত খরচ পড়তেছে, সো 30,000-এর জন্য কত খরচ পড়বে। তো এইভাবে মোরলেস আপনি হিসাব করে একটা সাইটের খরচ আপনার জন্য কীরকম হবে, এভাবে দাঁড়া করতে পারেন। এটা হলো ফার্স্ট কোশ্চেনের আনসারটা। পরেরটা কি রাগিব? পরেরটা হচ্ছে how will you rate paid blog writing as a potential sector for partial income for university student? Can we skip tuition and invest more time in it? আচ্ছা, এটাও বেশ মজার একটা কোয়েশ্চেন। হাউ উইল আই রেট? আমি এটাকে যদি আমি 10-এ রেট দেওয়া লাগে, আমি 9 দিব। 1 কম দিব কেন পরে বলতেছি। রাইটিং ইন্ডাস্ট্রিটা খুবই 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 এখন প্রমিজিং একটা ইন্ডাস্ট্রি, প্রচুর কাজ আছে এটাতে। ফাইভারে, আপওয়ার্কে আপনি যদি ভালো রাইটার হন, যদি আপনার স্কিল থাকে, মান্থলি $500-1000 আর্ন করা কোনো বিষয়ই না। আপনি ওইসব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি আর্টিকেল লিখে এরকম আর্ন করতে পারবেন, যদি আপনার স্কিল ভালো থাকে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল এই প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন,
তো যদি আপনি লোকাল কাজ করেন তাহলে ডিপেন্ড করে আপনার স্কিলের উপর আপনি কীরকম আর্ন করতে চাচ্ছেন। যদি আপনার স্কিল থাকে আপনি অনেক কাজ পাবেন, প্রতিদিন অনেক অনেক রাইটার হায়ার হচ্ছে। আমি নিজে আমার এজেন্সির জন্য অনেক রাইটার হায়ার করছি, বাট দুঃখের বিষয় আমাদের লোকাল রাইটারদের মধ্যে বেশিরভাগেরই কোয়ালিটিটা খুব ভালো হয় না। সো আপনার কোয়ালিটির দিকে, স্কিলের দিকে নজর দেওয়া লাগবে। যদি স্কিল ভালো থাকে আপনি 1000 ওয়ার্ডের জন্য 1000 টাকা, 1500 টাকা চার্জ করতে পারেন আপনি, যদি আপনার স্কিল ভালো থাকে। তো এখন ব্যাপার হলো গিয়ে আপনি কি টিউশনে বাদ দিয়ে করতে পারবেন কি না। হ্যাঁ, টিউশনে বাদ দিয়ে অবভিয়াসলি করা যাবে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি এই কাজ করতেছি তো অনেক দিন ধরে। আমি যখন কুয়েটে ছিলাম, কুয়েটে থাকা অবস্থায় আমি কখনো টিউশনই করে নাই। আমি এগুলোই করতাম, এগুলো করে আমি আমার মান্থলি কস্ট খুব ভালোভাবে আমি বেয়ার করতে পারছি, কোনো সমস্যা হয় নাই। সো আপনিও ইনশাল্লাহ পারবেন, বাট আপনাকে আগে স্কিলটা গেদার করতে হবে। আর যদি আপনি জাস্ট ডাইরেক্ট কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চান স্কিল গেদার করে, তাহলে আপনি সাথে সাথে শুরু করতে পারেন। যখন আপনি কন্টেন্ট রাইটিংটা শিখবেন, এরপর আপনি ক্লায়েন্ট খুঁজবেন, ক্লায়েন্ট খুঁজে আপনি তাদের আর্টিকেল লিখে ডাইরেক্ট ইনকাম করবেন। এটা হলো একটা অ্যাক্টিভ ইনকাম হবে, আপনি আর্টিকেল দিবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। বাট যদি আপনি এরকম ব্লগিং করতে চান আমার মতো, একটা ওয়েবসাইট বানিয়ে টাকা আর্ন করা, সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে। সেটা হলো গিয়ে একটা ওয়েবসাইট বানানোর পর ওইটা থেকে একটা রেসপেক্টেবল ইনকাম আসতে আসতে প্রায় 1-1.5 বছর টাইম লাগে, সাথে সাথে এই জিনিসটা হয় না। তাই যদি আপনার ইমিডিয়েট টাকার দরকার পড়ে তাহলে আপনি এই রাউটে যাবেন না। আপনি টিউশনি করতে থাকলে টিউশনি করান, ফাঁকে ফাঁকে এই কাজটা করান, কারণ এই ব্লগিং থেকে আর্ন করতে করতে মোটামুটি 1-1.5 বছর একটা সময় লেগে যায়। এই আর কি। আর কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল যে লাইক এখানে বেশিরভাগই আমরা বাংলা ইংলিশ দুইটাই মিক্স করে লেখালেখি করি। সো আপনি যেগুলা ইংলিশে ব্লগের যে পয়েন্টগুলো বা যে ইয়াগুলো দেখাইলেন, একটা ব্লগ স্ট্রাকচার, তো বাংলায় যখন আমরা লিখি কোনো ব্লগ, তো সেই ক্ষেত্রে কি বিষয়গুলো মোটামুটি সিমিলার থাকে? হ্যাঁ, একদম সেম, এখানে কোনো পার্থক্য নাই। আমি আমার বাংলা ব্লগ দেখাই। আমি রাইটার্স মোশন আমার সাইটে যাই, এই সাইটে আমি আগে বাংলায় ব্লগ টক লিখতাম। আচ্ছা, এটা হলো আমার এজেন্সির সাইটটা। সো আমি যদি ব্লগে যাই, ব্লগে গিয়ে আমি কয়েকটা আর্টিকেল বের করি। যেমন এটা একটা আর্টিকেল, সিমিলারলি আমি একটা ছবি দিছি, ছবি দেওয়ার পর এই যে আমি হেডিংগুলো ইউজ করছি, H2 হেডিং ইউজ করছি, ভিডিও এমবেড করছি, সব কিছু করছি, যেটা আমি একটা ইংলিশ ব্লগে করতে পারি। সেম এখানে সবগুলো করছি। সো প্রিন্সিপালটা সেম, ওয়েদার ইট ইজ ইংলিশ আর বাংলা, প্রিন্সিপালটা সেম, স্ট্রাকচার সেম, আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, এই আর কি। আর কি কোনো কোশ্চেন? আর কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এখনই। আচ্ছা, আমার কি দেখা যায়? স্ক্রিন শেয়ার হ্যাঁ, অফ হ্যাঁ, করে দেখা দিয়েছি। যাচ্ছে। আচ্ছা, আর কি কোনো কোশ্চেন আছে? কোনো সমস্যা আছে? বা যে কোনো ফিডব্যাক দিতে চাইলেও দিতে পারো, যে লাগলো না লাগলো আজকের ওয়ার্কশপটা, যে কোনো ফিডব্যাক দিতে চাও? না ভাই, কোনো কোশ্চেন নেই। ফিডব্যাক যদি বলেন, খুব ভালো লেগেছে, অনেক কিছু জেনেছে, আগে এত কিছু জানা ছিল না। থ্যাঙ্কস ভাইয়া, মুনতাসির ভাইয়া, এত সুন্দর করে বোঝানোর জন্য। প্রথম একটু কষ্ট হচ্ছিল বুঝতে, দেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ভালো লাগতেছে যে আমি কিছু হইলেও হয়তো বা জানাতে পারছি আপনাদেরকে। সো রাগি বাড়তে কিছু নাই নাকি? হ্যাঁ, মোটামুটি এতটুকুই। সো ভাইয়ার একটা কোর্সও আছে ব্লগ রাইটিং এর উপরে। সো তোমরা যদি আরো ফার্দার ডিটেইলস জানতে চাও সেটাও তোমরা করতে পারো। ভাইয়া যদি এটা একটু বলে দিতেন আমাদের, আচ্ছা, আমি দেখাই। তো যদি ডিটেইলস জানতে চায় ব্লগ রাইটিং। নিজের জিনিস দেখাইতে একটু লজ্জা লাগে, বাট তাও দেখাই আমি। আমার একটা কোর্স আছে কিভাবে কন্টেন্ট রাইটিং শেখা লাগে সেটার উপর। আমি যে এতক্ষণ এত কিছু বললাম, এই প্রত্যেকটা জিনিস আমি আমার এই কোর্সে একদম লাইভ দেখাইছি। যে কেউ যদি জানতে চান আপনাকে এই ইউআরএলটায় আসতে হবে। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করতেছি না, ওয়েট। স্ক্রিনটা কি দেখা যাইতেছে? ভাইয়া, আচ্ছা, যদি আপনারা এই কোর্সটা জানতে চান, এই ওয়েবসাইটে আসা লাগবে members.muntasirrahman.com। রাগিবকে আমি দিয়ে দেবো না যদি কারো লাগে লিঙ্কটা। এখানে আসলে আপনি ডিটেলস জানতে পারবেন। তো আমি এতক্ষণ যত পয়েন্ট নিয়ে কথা বললাম,
সবগুলোর উপর আমার ডিটেলস ভিডিও আছে, সবগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলছি। আমি লাইভ আর্টিকেল একদম স্ক্রিনে নিজে লিখে দেখাইছি, কীভাবে একটা আর্টিকেল লেখা লাগে প্রত্যেকটা বিষয় নিয়ে দেখাইছি। তো যদি চান কোর্স এই কন্টেন্ট রাইটিংটার ব্যাপারে আরেকটু ভালোভাবে শিখবেন, যদি আপনার মনে হয় ইনস্ট্রাক্টর হিসেবে আমি শেখাতে পারতেছি, তাহলে চেক আউট করতে পারেন। বাট যদি মনে হয় যে না আমি খরচ করতে পারবো না, তাহলে চাইলে আপনি বিভিন্ন ধরনের মানুষের যে ব্লগ আছে, অন্যান্য অনেক ফেমাস ব্লগ আছে, যেমন আমি কয়েকটা দিই, ব্যাকলিঙ্কও একটা আছে, ব্রায়ান ডিনের ব্যাকলিঙ্কও, তারপর নীল পাটেলের ওয়েবসাইট আছে। এই তাদের ওয়েবসাইটের ব্লগগুলো, তাদের টাইটেলগুলো আপনারা ফলো করবেন, ওইখান থেকে আপনারা আইডিয়া নেবেন, নিয়ে চাইলে নিজে শেখা অবশ্যই সম্ভব, কোনো ব্যাপার না। আমি নিজে শিখছি, সো ইট ইজ অবভিয়াসলি পসিবল। বাট যদি আপনি চান যে একটু কেউ হাতে ধরে সব কিছু দেখাই দিবে, লাইভ সব কিছু দেখাবে, তাহলে চাইলে আমার এই কোর্সটা করতে পারেন। কোর্সে কী আছে না আছে সব এখানে লেখা আছে, সব কিছু লেখা আছে। সো এই আর কি, আর বেশি কথাবার্তা না বলে আমার নিজের কোর্স নিয়ে। ওকে, সো এতটুকুই ছিল মোটামুটি। তো থ্যাংক ইউ ভাইয়া এত সময় দেওয়ার জন্য আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। ভালো লাগলো আসলে, আমিও অনেক কিছু জানলাম, আশা করি আমাদের টিম মেম্বাররা অনেক কিছু জানতে পারছে। তো আপনি যদি একটু শেষে বলতেন তাহলে ভালো হতো আর কি সবার জন্য। শেষে আর কি, আপনারা যা করতেছেন আর কি খুবই অ্যাপ্রিসিয়েটিং একটা কাজ, যে মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলা। মনির স্কুলকে আমি অনেক দিন ধরেই ফলো করি, সো এ ভেরি বিগ থামস আপ টু ইউ গাইস ফর ডুইং দিস থিং। আর এই ব্লগিংটা নিয়ে যা কথা বললামই সব, আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এই জিনিসগুলো যদি ইন্টারেস্টিং লাগে ট্রাই করে দেখতে পারেন, খুব মজার ব্যাপারগুলো। আর যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম। আমার ফেসবুক আইডি রাগিবের কাছে আছে, রাগিবকে বললে সে দেখাই দিবে। সো ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম ফর এনি কাইন্ড অফ হেল্প। এই আর কি, সবাই ভালো থাকবেন, আরও ভালো মেন্টাল হেলথ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। এই আর কি, আল্লাহ হাফেজ তাহলে। ওকে ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং টুডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।